এসি দিতে বলো, এসি এসি এসি, ফ্যান অফ করে এসি। কি অবস্থা সবার, কেমন আছি আমরা সবাই? জাজাকাল্লাহ খাইরান, সবার দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো। ফ্যান গুলো বন্ধ করে দেই। আচ্ছা, যারা আমরা অনলাইনে আছি, আমার কলেজের ভাই কলেজের বোন, সবাই আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি কিনা আমরা একটু কমেন্ট করে জানাবো। একটু কমেন্ট করে জানাবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এসিটা দিতে বললাম না? আচ্ছা, আমি একটু ফ্রাঙ্কলি আপনাদেরকে একটু কিছু কথা বলি, শোনেন। আমাদের এখানে রমজান মাস হওয়ার কারণে আমরা চাইলেও ব্যাচগুলোকে অনেকগুলোকে আলাদা করতে পারতেছি না। কারণ রমজান মাস তো চাইলেও এখানে 4টা-5টা ব্যাচ করা সম্ভব হচ্ছে না। রমজান মাস ছাড়া যেমন আমরা সারাদিনে মোটামুটি অনলাইন অফলাইন মিলে প্রায় 5টা ব্যাচের মতো রাখি, কিন্তু রমজান মাস তো আমরা চাইলেও 3টা ব্যাচের উপরে রাখতে পারতেছি না। যার কারণে এই 3টার দিকে যে ব্যাচটা, এটাতে আমরা 2 ধরনের কাজ করছি। নাম্বার 1, আমরা আগে যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছি তাদের সাথে ম্যাচ করে নতুন ফাউন্ডেশন ব্যাচটাকে আমরা রমজান মাসটা পুরোটা টানবো। তাছাড়া সম্ভব না, এটা আপনাদেরকে একটু মেনে নিতে হবে। কারণ রমাদান মাস, এখানে আসলে আমাদের হাতেও কোনো পাওয়ার নাই। যেমন রাতের দিকে 9টার দিকে ক্লাস থাকতো, আমাদের 7টার দিকে ক্লাস থাকতো। এখন 7টার দিকে আমরা যদি ক্লাস শুরু করি তাহলে দেখা যাবে যে কি বলবো, তারাবির নামাজ শুরু হয়ে যাবে অনেকের। আবার যারা নামাজ পড়বে তাদের ক্ষেত্রে নামাজে একটা ঘাটতি তৈরি হবে। তো সবকিছুকে অ্যাডজাস্টিং করে আমরা গতদিন ত্রিভুজের একটা ক্লাস নিয়েছিলাম, বেসিক ক্লাস ফাউন্ডেশনের। ওই ক্লাসটা কিন্তু আজকে আবার রিপিট হবে, শুধুমাত্র নতুনদের জন্য। আর যারা হচ্ছে আমাদের আগের ফাউন্ডেশনে আছি তারা আবার কি করব, নতুনদের সাথে এই যে সেকেন্ড যে ক্লাস, এই সেকেন্ড ক্লাসের সাথে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টিং করব। তাছাড়া সম্ভব হচ্ছিল না, মানে অনেকভাবে মিলাইছি রুটিন, কোনোভাবে মিলতেছিল না। কারণ রমজান মাস, এখন আমরা চাইলে আপনাদেরকে আলাদা একটা পার্টে ক্লাস নিতে পারতাম, সমস্যা ছিল না। যেমন আমি কি করতে পারতাম, ধরেন আপনাদের ত্রিভুজ 1 হয়েছে, ত্রিভুজ 2 আপনাদের আলাদা করে নিয়ে দিলাম, আর এদের কি করলাম, ত্রিভুজ 1 নিয়ে দিতাম। এতে করে যে ঝামেলাটা হইতো, রমজান মাস আলাদা করে টাইম বের করার একটা তো ব্যাপার থাকে। যেমন সকাল টাইমে আমাদের আলাদা যে ব্যাচগুলো আছে, বিসিএস বা অন্যান্য যে ব্যাচগুলো রয়েছে, সাধারণ ব্যাচ, এগুলোকে আমরা অ্যাডজাস্টিং করেছি। রোজার মাসটা আমরা প্রতি বছরই এভাবে একটু অ্যাডজাস্টিং করে নেই, তাছাড়া কিছু করার থাকে না। কারণ ওই সবাই মিলে একটু আমরা ক্লাসগুলোকে অবজারভেশন করবো, আর এমন ভাবে পড়াবো যাতে করে কারোরই কোনো কমতি না হয়। আমি কি কথা বুঝতে পারছি? তো যারা আমরা প্রথম ক্লাসটা করছি তাদেরও কোনো সমস্যা নেই। আর যারা দ্বিতীয় ক্লাস, পরবর্তী ক্লাস, যেমন আগামী পরশু মনে হয় আমাদের পার্ট 2 এর উপর ক্লাস হবে, তো সেখান থেকে তো আবার শুরু থেকে আমরা শুরু করতেছি, সমস্যা হচ্ছে না। তো অ্যাডজাস্টিং করার জন্য প্রথম ক্লাসটা আপনাদের যারা আগে করছেন আমার, তাদের কাছে আমি সরি যে আবার এগেইন করেন, নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। কারণ আমার প্রতিটা ক্লাসেই কোনো না কোনো ইনফরমেটিভ তথ্য থাকবেই। আমি এই কথা বুঝতে পারছি? তো আমরা হেডিং দেই। আজকের ক্লাসের টপিকের হেডিং হবে ত্রিভুজ। সবাই হেডিং দেব ত্রিভুজ। আচ্ছা, সবাই আমরা হেডিং দেই ত্রিভুজ। যারা অফলাইনে আছে বা যারা অনলাইনে আছে, আমরা হেডিং দেব ত্রিভুজ। ত্রিভুজ দেওয়ার পরে এই ত্রিভুজটাকে আমরা জানি যে ফাউন্ডেশনে আমরা 3টা ক্লাসে বিভক্ত করছি। কয়টা ক্লাসে? 3টা ক্লাসে বিভক্ত করছি। ভাই, এই ত্রিভুজের ওপর আমি সাধারণ বেসিক ক্লাসে নিতাম এক ক্লাসে 1.5 ঘন্টায় কিন্তু আমার ত্রিভুজ শেষ হয়ে যেত। কিন্তু ফাউন্ডেশন মানে হচ্ছে যে আপনার ভেতরের সকল তথ্যকে এমন ভাবে অবজারভেশন করা, এমন ভাবে কোলাবরেট করা বা কোলাবোরেশন করা, যাতে করে আপনাকে বিন্দু পরিমাণ মানে কোনোভাবে কোনো পেরেশানি নেওয়া না লাগে বা কোনো সূত্র মুখস্থ করা না লাগে। তো সূত্র মুখস্থ করে যখন আমরা পরীক্ষার হলে ঢুকি, দেন আমরা পড়ে যাই বিপদে। সেই বিপদ থেকে মুক্তিকরণের জন্যই কিন্তু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের আয়োজন। আর এই ফাউন্ডেশন ব্যাচে আমরা ক্লাসে যা পড়বো, আশা করা যায় যে কোন একটা টপিকের ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা নিজেরাই বই লিখতে পারবো ওই টপিকের উপর।
এরকম একটা ডেপথ বেসিক আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। আমি কথা বুঝতে পারছি? সো ফাউন্ডেশনের মতো, যাতে করে কোনো বই, একটা ম্যাথ বই আমি লিখতে পারি, বা যে কোনো ম্যাথ বই আমার সামনে আসলে যাতে আমার কাছে মনে হয় এগুলো কোনো কিছু, এগুলো তো আমি পারি, বা এগুলো আমার দ্বারা মানে অসম্ভব বলতে কোনো কিছু না। যতই ডেপথ ম্যাথ আসুক আমি ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে? তো আমরা ত্রিভুজ 1-এ আমাদের এখানে শুরুতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিভুজের আগে আমাদের ছোট্ট একটা টপিক নিয়ে এখানে কথা বলতে হয়, যেটাকে আমরা বলি বহুভুজ। কি বলি? বহুভুজ। এই বহুভুজ টপিকটা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। আর ত্রিভুজের আগে এই বহুভুজটা পড়ানোর পেছনে মূল রিজন হচ্ছে ত্রিভুজের সাথে এর একটা অন্যরকম আত্মার মিল আছে, এবং রেখা, রশ্মি, রেখাংশ এই জিনিসগুলো দিয়ে কিন্তু বহুভুজ তৈরি। বহুভুজ যার মধ্যে অনেকগুলো বাহু থাকবে আর একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকবে, তাকে আমরা কি বলবো? বহুভুজ বলবো। তো আমরা এখানে একটু সুন্দরভাবে লিখে নেই যে আমরা যাকে বহুভুজ বলতেছি, এই বহুভুজের সংজ্ঞাটা বেসিক্যালি এরকম: দুইয়ের অধিক বাহুযুক্ত সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? বহুভুজ বলবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দুইয়ের অধিক বাহুযুক্ত, দুইয়ের অধিক বাহুযুক্ত, দুইয়ের অধিক বাহু না লিখে আমরা লিখবো রেখাংশ। দুইয়ের অধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, সীমাবদ্ধ ক্ষেত্রকে, সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে বলেন? বহুভুজ বলে। বহুভুজ বলে। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আমি একটা ত্রিভুজ লিখলাম, এই ত্রিভুজকে কি আমি বহুভুজ বলতে পারি না? অবশ্যই বহুভুজ বলতে পারি। বহু মানেই অনেক। একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকবে অনেকগুলো বাহু দ্বারা, অনেকগুলো বাহু দ্বারা, সেটা 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। যেমন 3টা বাহু থাকার কারণে এই বহুভুজটার একটা নাম দেওয়া হয়েছে ত্রি। ত্রি মানে 3, ত্রি মানে কি 3, ভুজ মানে ভুজ, ত্রিভুজ। 4টা বাহু থাকার কারণে নাম দেওয়া হয়েছে চতুর্ভুজ। 5টা বাহু থাকার কারণে নাম দেওয়া হয়েছে সামনে পঞ্চ, এরপরে কি ভুজ, পঞ্চভুজ। 6টা বাহু থাকার কারণে এর নাম দেওয়া হয়েছে ষড়, এরপরে কি ভুজ, ষড়ভুজ। 8টা বাহু থাকার কারণে অষ্ট, এরপরে কি ভুজ, অষ্টভুজ। তার মানে প্রতিটা ভুজের নাম মেনশন করা হয় বেসিক্যালি তার বাহুর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? বাহুর উপর ডিপেন্ড করে। তাইলে আমরা যদি বলি যে বহুভুজ কাকে বলে, তাহলে দুইয়ের অধিক রেখাংশ, এই রেখাংশেরই আরেক নাম হচ্ছে কি বলেন? বাহু। কিন্তু বাহুর জ্যামিতিক নাম কি? রেখাংশ। বাহু কিন্তু কোনো জ্যামিতিক নাম না। বাহু কোনো জ্যামিতিক নাম না। বলেন জ্যামিতিতে আমরা কি কি পড়ছি? জ্যামিতিতে আমরা 3টা জিনিস পড়ি। 1 রেখা, 2 হচ্ছে রেখাংশ, যাও 3 হচ্ছে রশ্মি। 3 কি? রশ্মি। এই যে রেখাংশ আমরা কাকে বলতাম? একটা রেখার মধ্যে আমরা যখন নির্দিষ্ট অংশ নিতাম তখন আমরা তাকে কি বলতাম? রেখাংশ বলতাম। এই নির্দিষ্ট অংশগুলো দ্বারা যখন কোনো সীমাবদ্ধ ক্ষেত্র পাই তখনই আমরা তাকে ভুজ বলি। সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? এবার দেখেন এই বাহুগুলোর ভেদে আবার এই বহুভুজকে 2 ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে বহুভুজকে আবার কয় ভাগে ভাগ করা যায়? অনেক সময় দেখবেন যে বহুভুজের ভেতরের সকল বাহু সমান থাকবে, আবার অনেক সময় দেখবেন বহুভুজের ভেতরের বাহুগুলো সবগুলো সমান থাকবে না, অসমানও থাকতে পারে। তাইলে বাহু ভেদে আমরা এই বহুভুজকে আবার কয় ভাগে ভাগ করতে পারি বলেন? 2 ভাগে ভাগ করতে পারি। তাইলে আমরা লিখি বহুভুজ মূলত হচ্ছে 2 প্রকার। বহুভুজ কত প্রকার? 2 প্রকার। এক ধরনের বহুভুজকে বলা হয় সুষম বহুভুজ। সুষম বহুভুজ, সবাই আমরা হেডিং দেই সুষম বহুভুজ। আর আরেক ধরনের বহুভুজ আছে তাদের বাহুগুলো সমান না, তাদেরকে আমরা কি বলবো বলেন? অসম না বিষম? বিষম বহুভুজ। কি বলবো? বিষম বহুভুজ। এই সুষম বহুভুজ আর বিষম বহুভুজের মধ্যে মূল পার্থক্যগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, ধরেন আমি বললাম সুষম, সু মানে সমান, সম মানে সমান, মানে সু মানে সমান সমান। সুষম কথার মধ্য দিয়ে আমাদের এখানে যেটা মেনশন করা হয়, যদি আপনি একটা ত্রিভুজও আঁকেন তাহলে ওই ত্রিভুজের 3টা বাহু সমান হইতে হবে। যদি একটা চতুর্ভুজও আঁকেন, চতুর্ভুজের 4টা বাহু কি হইতে হবে? সমান হইতে হবে। যদি একটা পঞ্চভুজ আঁকেন, পঞ্চভুজেরও 5টা বাহু কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা সুষম বহুভুজ তাদেরকেই বলবো যে বহুভুজে সকল বাহু সমান, সকল বাহু সমান, তাকে আমরা কি বলবো বলেন? সুষম বহুভুজ বলবো। আর বিষম বহুভুজ আমরা কাকে বলবো? ওই যে আমরা বিষম ত্রিভুজ বলি না,
ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু বড়, একটা ছোট, আর একটা আরো ছোট, বা তিন ধরনের বাহু। তো যেখানে আমরা দেখি যে কোন ভুজের বাহুগুলো কোনোটার সাথে কোনোটা মেলে না, অর্থাৎ বাহুগুলো অসমান, তখন তাকে আমরা বলতাম বিষম ত্রিভুজ। তো এই বিষম ত্রিভুজ বা চতুর্ভুজের যদি কোনো বাহু, চারটা বাহু যদি সমান না হয়, তখন আমরা তাদেরকে কি বলি? তখন আমরা তাদেরকে বলি বিষম চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের বাহুগুলো সমান নয় বা অসমান। যখন আমরা যাদেরকে আমরা চতুর্ভুজের নামে বলি ট্রাপিজিয়াম, কি বলি? ট্রাপিজিয়াম। তো এই যে ট্রাপিজিয়ামও কিন্তু একটা বিষম বহুভুজের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? বিষম বহুভুজের মধ্যে পড়ে। তাহলে বিষম বহুভুজের মূল বৈশিষ্ট্যটা কি বলেন? যে বহুভুজের কোনো বাহু সমান নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বহুভুজের কোনো বাহু সমান নয়, কোনো বাহু সমান নয়, তাকে আমরা কি বলবো? বিষম বহুভুজ বলবো। তাকে আমরা কি বলবো? বিষম বহুভুজ বলবো। ক্লিয়ার 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 ওকে। হ্যাঁ, যদি কোনো কারণে, তাইলে ওটাও বিষমের মধ্যে চলে যাবে। কেন? কারণ সুষমর মূল বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো বাহু সমান, আর বিষমের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে বাহুগুলো সমান না। কোন বাহু সমান না মানে বোঝাচ্ছে যে আমার একটার বিপরীত বাহু আরেকটা হইতে পারে সমান, কিন্তু বাই এনি চান্স সব বাহু যদি সমান হয় তাইলেই তাকে আমরা কি বলবো? সুষম। কিন্তু বিপরীত বাহু সমান হইলেও আমার তো সবগুলো বাহু সমান না, তাইলে সেক্ষেত্রে তার নাম কি হয়ে যাবে? বিষম বহুভুজ। কি হয়ে যাবে? বিষম বহুভুজ। ধরেন বিপরীত বাহু তিনটা, দুইটা করে সমান হইলো, দুইটা করে কি হইলো? সমান হইলো, কিন্তু চারটা বাহু তো সমান না। চারটা বাহু কি না? সমান না। সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো? বিষম বহুভুজ বলবো। কি বলবো? বিষম বহুভুজ বলবো। তাহলে আমরা এই বহুভুজের এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা বলেন? আমরা একটু এনশিওর করবো যে আমরা এই দুইটা জিনিস একদম ক্লিয়ার কিনা। আচ্ছা, একজন বলছেন ভাইয়া বিষম বহুভুজ আঁকায় দেখান। আচ্ছা, ধরেন একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে? একটা চতুর্ভুজ আঁকলাম, দেখেন তো এখানে কি কোনো বাহু সমান মনে হচ্ছে? তাইলে এটাই কার উদাহরণ বলেন? ধরেন এখানে আমি আরেকটা চতুর্ভুজ আঁকলাম, এখানে এই চতুর্ভুজের ক্ষেত্রে এটা এ হইলে এটাও এ, তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? সুষম বহুভুজ। আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে সুষম বহুভুজ, বিষম বহুভুজ। সুষমের ক্ষেত্রে সব বাহু সমান, আর বিষমের ক্ষেত্রে বাহুগুলো অসমান। বাহুগুলো কি? অসমান। বাহুগুলো কি? তবে বিপরীত বাহু সমান হইলেও হইতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত, কিন্তু তাকে আমরা কখনো সুষম বলতে পারবো না। শর্ত সাপেক্ষে বিপরীত বাহু সমান হইলেও তার নাম কি হবে? বিষম বহুভুজ হবে। কি হবে? বিষম বহুভুজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা বহুভুজকেও দুই ভাগে ভাগ করতে পারি, বাহুর ভেদে, আবার কোণের ভেদেও কিন্তু দুই ভাগে। যাদের দেখবেন সবগুলো বাহু সমান, তাদের ভেতরে সবগুলো কোণ সমান। যেমন আমরা যখন সুষম বহুভুজ বললাম, এই সুষম বহুভুজের ক্ষেত্রে যেহেতু সব বাহু সমান, যাদের সব বাহু সমান হয় তাদের সব কোণ সমান হয়। যেমন দেখেন, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের ধরেন সবগুলো বাহু সমান, এই বাহুটা 2 হইলে এটাও 2, এটাও 2, বলেন তো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু সমান হওয়ার কারণে তার ভেতরে তিনটা কোণ কি হয়? সমান হয়। এই শর্তটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সুষম বহুভুজের যেমন বাহু সমান, তেমন তার কোণ সমান। তাহলে আমাকে যদি বলা হয় কোন ভেদে বহুভুজ কত প্রকার, তারপরেও কত প্রকার বলবো? 2 প্রকার। যদি কখনো দেখি সুষম বহুভুজের কথা বলা হয়, তাহলে সুষম বহুভুজের তার সবগুলো বাহু সমান হওয়ার কারণে তার ভেতরের কোণগুলো কি হয়? সমান হয়। আর যদি আমাকে বলা হয় বিষম বহুভুজ, তাহলে তার বাহুগুলো অসমান হওয়ার কারণে তার ভেতরের কোণগুলো কি হয়? যেমন আমি যদি একটা বিষম ত্রিভুজ আঁকি, তাহলে বলেন তো এই ত্রিভুজের কোন কোণের সমান? এক একটা কোণ এক এক রকম, এক একটা কোণ এক এক রকম, যার কারণে একে বলা হচ্ছে বিষম ত্রিভুজ, কিন্তু এর নাম হচ্ছে বহুভুজ। বিষম বহুভুজের ভেতর, কারণ আমরা জানি 2 এর অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র থাকলেই সেটা বহুভুজ। হয়তো বা বাহু ভেদে তাদের একটা স্পেসিফিক নাম হয়। 3টা বাহু থাকলে ত্রিভুজ, 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, 6টা বাহু থাকলে ষড়ভুজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আমরা হচ্ছে এবার গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমরা কথা বলবো, যে জায়গা থেকে সবচেয়ে বেশি মানে আমাদের কোশ্চেন আসে, সবচেয়ে বেশি আমাদের কোশ্চেন আসে। আমরা
সুষম বহুভুজ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? সুষম বহুভুজ। তো সুষম বহুভুজের আমরা সাধারণ বেসিক গুলো জানতে পারছি। এবার আমরা দেখবো যে সুষম বহুভুজ থেকে আমাকে কয় ধরনের কোশ্চেন করতে পারে। এই সুষম বহুভুজ থেকে আমাকে 4 ধরনের কোশ্চেন করে। কয় ধরনের? 4 ধরনের কোশ্চেন করে। কিন্তু আমরা ন্যাচারালি কি করি? এই কোশ্চেন গুলোকে রাইট করার জন্য আমরা বাসায় সূত্র মুখস্থ করি। কি করি? সূত্র মুখস্থ করি। মনে পড়ে? আপনাকে অনেক সময় বলে সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টির মান বের করেন। আপনাকে অনেক সময় বলবে সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের মান বের করেন। আপনাকে অনেক সময় বলবে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান বের করেন। আবার আপনাকে বলবে একটি বহুভুজের বাহুর সংখ্যা বের করেন। তাহলে এই 4 ধরনের প্রশ্নের জন্য 4 ধরনের সূত্র আমরা দেখতে পারি বিভিন্ন বইয়ের মধ্যে। কি দেখতে পারি? সূত্র। আলটিমেটলি এই সূত্রগুলো কি কোনোটাই কার্যকর ভূমিকা পালন করে পরীক্ষার হলে? পরীক্ষার হলে গেলে আমরা কোনো একটা সূত্রের প্লাস মাইনাস ভুল করা মানে পুরো প্রশ্নটাই কি হয়ে যায়, মানে ম্যাথটাই কি হয়ে যায়, ভুল হয়ে যায়। অথচ দেখেন ম্যাথ কি আসলে মুখস্থ করার জিনিস? ম্যাথ মানে এম ফর ম্যাথ, এম ফর মুখস্থ এমন কিছু নো। এম ফর ম্যাথ, এম ফর ম্যাজিক, প্লাস ম্যাথ হচ্ছে প্র্যাকটিক্যাল। ম্যাথ কে? পৃথিবীতে ম্যাথের যত ফর্মুলা তৈরি হয়েছে সবগুলো প্র্যাকটিক্যাল ভিউ থেকে তৈরি হয়েছে। কারণ ম্যাথের কোন সূত্র যেই বা যারাই আবিষ্কার করুক না কেন তারা আগে জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখছে যে আসলে জিনিসটা কেমন। তো আমরা ম্যাথ শিখবো আসলে সূত্র মুখস্থ করে না, আমরা ম্যাথ শিখবো প্র্যাকটিক্যালি। কিভাবে শিখবো? প্র্যাকটিক্যালি। কারণ আপনি যদি সূত্র মুখস্থ করেন তাহলে এই মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, অর্থাৎ পরীক্ষার হলে সবচেয়ে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। দেখবেন যে 4টা সূত্র 4 ধরনের হওয়ার কারণে পরীক্ষার হলে গিয়ে আপনি লাউরে কদু বানাবেন, কদুরে আলু বানাবেন, অর্থাৎ কোনো না কোনো ভাবে কি হবে, ভুল হবে। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে সুষম বহুভুজের আমরা লিখবো টাইপ 1। এই টাইপ 1 এ আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, সবাই আমরা হেডিং দিব যে সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করা শিখবো আমরা। অন্তস্থ কোণের সমষ্টি বের করা শিখবো। কি বের করা শিখবো? অন্তস্থ কোণের সমষ্টি বের করা শিখবো। তাহলে আমরা হেডিং দেই টাইপ 1। টাইপ 1 এ লিখবো আমরা সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। আচ্ছা, ম্যাথ একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, টেনশন নাই, একটু মন দিয়ে ক্লাস করি আমরা সবাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। ভাই, এই প্রশ্নটা যখন আমরা পরীক্ষায় দেখি তখন আমরা এক ধরনের সূত্র ব্যবহার করি। কি ব্যবহার করি? সূত্র। আমরা বাজারের কোনো বই বা গাইড আমরা যখনই অনুসরণ করি তখন দেখি যে এখানে 4টা প্রশ্ন রাইট করার জন্য 4 ধরনের সূত্র ব্যবহার করা হয়। 4 ধরনের কি ব্যবহার করা হয়? সূত্র। আমরা আজকে সূত্র ব্যবহার করব না, একটু মনোযোগ দেন। ধরেন এখানে 3টা বাহু সমান, একটা ত্রিভুজের 3টা বাহু সমান। বলেন ত্রিভুজের যদি 3টা বাহু সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সুষম বহুভুজের মধ্যে আমরা একে রাখতে পারি, কারণ যেহেতু সব বাহু সমান, সব বাহুকে সমান। এবার আসেন, আমরা ত্রিভুজের যদি 3টা বাহু সমান দেখি তাহলে এর ভেতরে 3টা কোণ কি সমান। এবং আমরা সবাই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এটা আমরা সবাই জানি কি? এটা যদি আমরা জানি তাহলে আজকে থেকে মনে রাখবেন যে আমরা যদি কোনো বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করতে চাই তাহলে আর জীবনও কোনদিন আমরা আর সূত্র মুখস্থ করব না। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দিয়েই আমাদের একটা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে ভাইয়া? দেখেন, ধরেন এবার আমি একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের 4টা বাহুই সমান। চতুর্ভুজের কি 4টা বাহুই সমান? এখন আমরা মুখস্থ করছি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মুখস্থ থেকে মনে করেন বের হয়ে আসলাম। ধরলাম আমরা চতুর্ভুজের 4 কোণের মান স্পেসিফিক প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে আসলে কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু শেখার চেষ্টা করি। দেখেন, আমি যদি এই চতুর্ভুজটাকে কর্ণ দ্বারা বিভক্ত করি তাহলে দেখেন তো কয়টা ত্রিভুজ পাওয়া যায়? 2টা ত্রিভুজ পাওয়া যায়। বলেন প্রতি ত্রিভুজের মান কত ডিগ্রি করে হয়? 180 ডিগ্রি করে হয়। তাহলে 180 কয়টা আছে? 2টা। তাহলে 2 গুণন 180 সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এবার আমি একটা পঞ্চভুজ আঁকলাম। ধরেন পঞ্চভুজের এখানেও 5টা বাহু সমান। 5টা বাহু কি সমান? যেহেতু 5টা বাহু সমান তাহলে 5টা কোণও সমান। ধরেন যদি আমার পঞ্চভুজটা আঁকা হয় নাই, এমন ভাবে আঁকতে হবে যাতে করে কি 5টা বাহু সমান হয়, 5টা কোণও সমান হয়।
তো আমরা যদি এই 5টা কোণের মান বের করতে চাই, তো আমরাও এখানেও একই প্যাটার্ন ফলো করব। এখানেও কিন্তু আমরা ওই 5টা কোণের মান সূত্র ব্যবহার করে বের করব না। আমরা যদি এদেরকেও কর্ণ দ্বারা বিভক্ত করি, দেখেন তো টোটাল ত্রিভুজ পাওয়া যায় কয়টা? 3টা। কয়টা ত্রিভুজ পাওয়া যায়? 3টা। এবং প্রতি ত্রিভুজের মান কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। আমি যদি এবার 3 গুণন 180 ডিগ্রি দেই, তাইলে কত ডিগ্রি হইলো বলেন? 540 ডিগ্রি। আমরা কিন্তু এটাই পড়ছি যে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। 540 ডিগ্রি। আবার যদি আমি একটা ষড়ভুজ আঁকি, দেখেন এটা একটা ষড়ভুজ। তো এই ষড়ভুজের ধরেন 6টা বাহুই সমান, তাহলে তার ভেতরে 6টা কোণও কি হবে? সমান হবে। তো এটাকেও যদি আমরা কর্ণ দ্বারা বিভক্ত করি, তাহলে দেখেন তো এখানে টোটাল ত্রিভুজ পাচ্ছি কয়টা? 4টা ত্রিভুজ পাচ্ছি। প্রতিটা ত্রিভুজের মান কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। বলেন 4 গুণন 180 যদি আমি করি, তাইলে এখানে কত পাচ্ছি? 720 ডিগ্রি। কত ডিগ্রি? 720 ডিগ্রি। তাইলে এই যে 720 ডিগ্রি, এখানেও কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে পাইছি। কি দিয়ে পাইছি? ত্রিভুজ দিয়ে পাইছি। তো এখন আসেন, এখানে আপনার প্রশ্ন আসবে একটা ক্রিটিক্যাল। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে 20টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করেন, তখন আপনি 20টা বাহু দ্বারা এভাবে কর্ণ আঁকা কি সম্ভব? অসম্ভব হয়ে যাবে আমাদের জন্য। হবে কিনা বলেন? কিন্তু আমরা এই 4টা জিনিসের চিত্র দেখে তো আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি তার ভেতরের অন্তস্থ কোণের সমষ্টিগুলো বের করা যায় ত্রিভুজ একে। কি একে? ত্রিভুজ একে। তাহলে এবার ম্যাজিক দেখেন যে এর ভেতরে কত সুন্দর একটা ম্যাজিক বিদ্যমান। কি ম্যাজিক? দেখেন একটা ত্রিভুজের বাহু ছিল কয়টা? 3টা। মনে রাখবেন, একটা ভুজের ঠিক যতগুলো বাহু থাকে, তার থেকে 2 কম তার ভেতরে একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়। তার থেকে 2 কম তার ভেতরে টোটাল কি উৎপন্ন হয়? ত্রিভুজ উৎপন্ন হয়। বলেন ত্রিভুজের বাহু কয়টা? 3টা। 3টা বাহু থেকে 2টা বাদ দেন, থাকে কয়টা? ত্রিভুজ একটাই। এই জন্য 1 গুণন 180। 1 গুণন 180। বলেন চতুর্ভুজের বাহু কয়টা? 4টা বাহু থেকে 2টা বাদ দেন, থাকে কয়টা? 2টা। দেখেন ত্রিভুজ 2টাই। 2 গুণন 180। এবার বলেন পঞ্চভুজের বাহু কয়টা? 5টা। 5টা থেকে 2টা বাদ দেন, দেখেন ত্রিভুজ 3টাই হয়েছে। বলেন ষড়ভুজের বাহু কয়টা? 6টা। 6টা বাহু থেকে 2টা বাদ দেন, থাকে কয়টা? 4টা। দেখেন ত্রিভুজ 4টাই হয়েছে। তাইলে এখন যখন আপনাকে আমি প্রশ্ন করছি যে 20টা বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, তখন আপনার ধারণা কি তার ভেতরে ত্রিভুজ আছে কয়টা? 18টাই তো বুঝে গেছেন। তাহলে এখানে কি কোনো সূত্র ব্যবহার করলাম? সূত্র ব্যবহার করা লাগছে? আমরা কি প্র্যাকটিক্যালি বুঝলাম না জিনিসটা? আমার কথা হচ্ছে আমরা জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। কিভাবে শেখার চেষ্টা করব? প্র্যাকটিক্যালি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন বহুভুজের ঠিক যতগুলো বাহুর সংখ্যা থাকবে, তার থেকে 2 কম তার ভেতরে কি উৎপন্ন হবে বলেন? ত্রিভুজ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ত্রিভুজ উৎপন্ন হবে। আপনাকে যদি আমি বলি 102টা বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, কি হবে বলেন? 100 গুণন 180। কারণ যার বাহুর সংখ্যা 102টা, তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে কয়টা? 100টা। তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 100টা। আপনাকে যদি এখন আমি বলি 1,02টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, তাও কি হবে বলেন? 1 লক্ষ গুণন, কারণ যার ভেতরে বাহুর সংখ্যা 1,02টা, তার ভেতরে অবশ্যই ত্রিভুজ উৎপন্ন হবে কয়টা? 1 লক্ষটা। তাইলে এরকম 1 লক্ষ, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন যত বাহুই থাক না কেন, এখন কি আমার এই অন্তস্থ কোণের মান বের করতে গেলে অনেক পেরেশানি লাগবে? পেরেশানি লাগবে? জাস্ট এখানে আমরা একটা নোট লিখে নেই। নোটটা হচ্ছে বহুভুজের বাহু থেকে 2 কম ত্রিভুজ সংখ্যা। তাহলে একটি বহুভুজের বাহু থেকে 2 কম ত্রিভুজ উৎপন্ন হয়। ত্রিভুজ উৎপন্ন হয়। এই নোটটা আমরা লিখে রাখবো। তাহলে এই একটা নোট দিয়ে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখে জানতে পারলাম, বুঝতে পারলাম। আমি কি কথা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ক্লাসের টপিক ব্যতীত আমরা অন্য কোনো বাইরের আগডুম বাগডুম কোনো কথা না বলি। হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি। কলিজার ভাই, কলিজার বোন, আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আপনারা যুক্ত আছেন আমার সাথে। প্রায় 400, 450, 500 মতো স্টুডেন্ট আমার সাথে যুক্ত আছেন অনলাইনে। তো সবাই একটু মন দিয়ে ক্লাস করি। ক্লাসের বাইরে আমরা কোনো টপিক নিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি ক্লিয়ার? এখানে আর কোনো ভুল হবে বলেন? এই টাইপ 1 আর কোনদিন ভুল হবে? এবার
আমাকে প্রশ্ন কিভাবে করবে একটু আমরা দেখে আসি। দেখেন আমাকে প্রশ্ন করবে এভাবে, আমাকে প্রশ্ন করবে, সবাই লেখেন, একটি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টি কত? সমষ্টি কত? তাহলে একটা পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টির কথা বের করতে বলছে। 5টা। তাইলে তার ভিতরে ত্রিভুজ আছে কয়টা? 3টা। এই তো বুঝে গেছেন। তাইলে সমষ্টি ইকুয়াল কি বলেন? সমষ্টি ইকুয়াল 3 গুণন 180। সমষ্টি ইকুয়াল 3 গুণন 180 সমান কত? 540 ডিগ্রি। 500 তো কত? 40 ডিগ্রি। ধরেন আপনাকে আমি প্রশ্ন করি, 20টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টি কত? সমষ্টি কত? তাহলে কি হবে বলেন? তাহলে কি হবে? 18 গুণন 180 সমান কত? 18 গুণ করলে কত হয়? হ্যাঁ, ও মাই গড, ট্রু লাভ। কে 18 গুণ করলে কত হয়? 2 অঙ্কের গুণ এক লাইনে পারেন না, মুখে মুখে পারা যায়, জানেন? ধরেন 18 মনে নেই, ধরেন 18 গুণ করবেন, এটা মনে নেই, যেহেতু আসলেন একটু বেসিক শিখিয়ে দিই। এক লাইনে করতে পারেন? হ্যাঁ, পারেন না? আচ্ছা দেখাই দেই, দেখেন একটু মনোযোগ দেন। আমরা কিভাবে করি? আমরা ন্যাচারালি এভাবে করি, 8 8 64, 64 4 হাতের 6, 8 একে 8, 8 8 6 কত? এরপরে আমরা কি বসাই এখানে? 14, এক ঘর কাটা। এরপরে 8 একে 8, 1 একে 1। এরপরে আমরা কি করি? যোগ করে দেই। যোগ করলে এখানে হয় 4, এখানে কত? 12 2, আর এখানে কত? 324। তাহলে এখানে 324 আর একটা 0, এত ডিগ্রি অন্তস্থ কোণের সমষ্টি, তাই তো? কারণ 18 গুণ করলে 324, আর এখানে একটা 0 একটা 0, তাহলে 3240 ডিগ্রি। ওটা বের করলাম আমরা, কিন্তু এটাকে কি আমরা এক লাইনে করতে পারি না? এক লাইনে করা যায়। কেমনে? রাখেন, খুব মনোযোগ দেন। 2 অঙ্কের মান কখনো আর 2 লাইনে করবেন না, 2 লাইনে কখনোই করবেন না, এক লাইনে করে ফেলবেন। কিভাবে? দেখেন, একটু মনোযোগ দেন। সব সময় যে কাজটা করবেন, এই যে প্রথমে হচ্ছে সরাসরি গুণ করবেন। 8 কত? 64 4, বুঝছেন? এর পরের কাজটা হচ্ছে আপনার জাস্ট কি করবেন? কোণাকুণি গুণ করবেন। কি করবেন? কোণাকুণি গুণ করবেন। বলেন, 8 একে 8, 8 একে 8 যদি গুণ করেন, তাহলে এ পাশেও 8 পাচ্ছেন, এদিক দিয়েও 8 পাচ্ছেন, পাচ্ছেন কিনা বলেন? তাহলে এই কোণাকুণি গুণ করে কি মান পাইলেন? এই পাশেও 8 পাইলেন, এই দিক দিয়েও 8 পাইলেন। তাহলে 8 আর 8 যোগ করলে হয় কত? 16। কত হয়? কিন্তু 8 আর 64, 64 ওখানে হাতের কত ছিল? 6, 6 আর 16 যোগ করেন, 22। 22 কত? 2। 22 কত? হাতের 2। 1 একে 1, 1 আর 2 যোগ করেন 3, 324। আবার বলতেছি, খুবই সিম্পল। 8 কত? 64 4 দিচ্ছেন, হাতের কত ছিল? 6। কোণাকুণি গুণ করে এই 6 যোগ করে মানটা বসাই দিবেন, আর হাতের মানটা রেখে সরাসরি গুণ করে যোগ করে দিবেন। যেমন দেখেন, 8 একে 8, 8 একে 8, 8 8 16 গুণ করলে 8 8 16, আর হাতের ছিল 6, 16 আর 6 যোগ করলে 22, 22 এর 2 হাতের 2, 1 একে 1, 1 আর 2 যোগ করলে 3, 324। যেমন আরো একটা করাই, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনারে 12 আর 144 করেন না? 12 আর 12, এই দেখেন 2 দিকে কত? 4। 2 আবার 2 2 গুণ করলে কত হয়? 4ই হয়। এই যে 4, যেহেতু হাতের নাই ডিরেক্ট 4 বসাই দিলেন। 1 একে 1, 144, 144। ধরেন আপনি গুণ করলেন, ধরেন 20 20 গুণ করলেন, 20 20 বলেন, 0 0 গুণ করলে কি? 0। 2 0 0, 2 0 0, 0 0 যোগ করলেও কি? 0। 2 দিকে কত?
4 শেষ। ধরেন আপনি এর থেকে বড় বড় সংখ্যা গুণ করলেন, কোনো সমস্যা নাই। ধরেন 24 আর ধরেন 20 গুণ করলেন। 24 আর কত 20, 4 এ 0 0, 2 এ 0 0, 4 দিকে 8, 8 আর 0 যোগ করলে তো 8ই হয়, তাহলে এখানে 8 দিয়ে দেন, 2 দিকে 4, 480। কথা বুঝেন নাই? তাহলে কি এখানে 2 লাইন গুণ করার দরকার আছে? এই বুইড়া বয়সে যদি এখন 2 লাইনে গুণ করেন, অনেক সময় মনে থাকবে না, এটাই স্বাভাবিক। এখন এই বয়সে এসে যদি 2 লাইন 3 লাইনের গুণ 3 লাইনে চলে যান, 3 অঙ্কের গুণও যে 1 লাইনে করা যায় এটা জানেন? আবার এই যে আপনারা যে বর্গ করেন, এই বর্গের মানগুলোকে যে 1 লাইনে ডিরেক্ট বলা যায় এটা জানেন? বর্গমূলের মানগুলোকে যে ডিরেক্ট আমরা বের করতে পারি, এটা পারি? অনেকে পারি, অনেকে পারি না। যাই হোক, কৌশলগত কারণে যখনই এই প্যাটার্নের ম্যাথ চলে আসবে তখন শিখাই দিব। কথা বুঝতে পারছি? তবে আমরা একটা জিনিস জানলাম, যখনই 2 অঙ্কের গুণ দেখবো মুখোমুখি করে ফেলবো। 18 18 মুখে মুখে, এই যে 8 8 64, 64 4, হাতে 6, 8 1 8 1 8 8 16 22, 2 হাতে থাকতেছে 2, 1 1 1 1 আর 2 যোগ করলে 3, 324 শেষ। মুখে মুখে মানে খালি হাত নড়বে, মুখ নড়বে, ঠোঁট নড়বে। ধরেন আপনারা আমি গুণ করতে বলছি, ধরেন 21 গুণ করতে বলছি, আর আপনারে নিচে 12 গুণ করতে বলছি। কথার কথা, এটা কি মুখে মুখে না করে আপনার বসানোরও তো দরকার নাই। এই যে 2 1 2, 2 1 2, 2 1 1 1, 2 দিকে 4 আর 1 5, 2 1 2 2, মানে কি 2 1 2, 1 1 1, 2 1 2, 2 দিকে 4 আর 1 কত 5, আর 2 1 252, 252। কথা কি বুঝতে পারছি? তাহলে 2 অঙ্কের গুণের ক্ষেত্রে আমরা পেরেশানি নেব না। ক্লিয়ার? একজন শর্টকাট গুণের জিনিসটা একটু লিখে দেন। আচ্ছা লিখে দিচ্ছি। এই যে তুমি আগে সোজাসুজি গুণ মারবা, এরপর কোনাকুনি গুণ মাইরা যোগ করে মানটা মাঝখানে বসাবা, সোজাসুজি গুণ করে মান বসাই দিবা, শেষ। আর হাতে থাকলে হাতের গুলো যোগ করবা, হাতে থাকলে হাতের গুলো কি করবা? যোগ করবা। আচ্ছা আমরা এটা কি বুঝতে পারছি নাকি বলেন? তাহলে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে পারবো তো ইনশাল্লাহ? আর ভুল হবে? ভুল হবে? এই ভুল হবে? আর ভুল হওয়ার কোনো সম্ভাব্যতা নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এবার লিখবো আমরা টাইপ 2। এই বহুভুজের টাইপ 2 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি অন্তস্থ কোণের মান বের করা শিখবো। একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? এতক্ষণ আমরা টোটাল সর্বমোট অন্তস্থ কোণের সমষ্টি বের করছি। এবার আমরা কি বের করব? একটা অন্তস্থ কোণের মান বের করব। কয়টা? একটা অন্তস্থ কোণের মান বের করব। একটু মনোযোগ দেই সবাই, একটু মনোযোগ দেই। ওকে, আচ্ছা একটু মনোযোগ দেই। তো আমরা যদি এখন এখানে একটা প্রশ্ন করি, প্রশ্নটা ঠিক এরকম। আমি বললাম একটি, সবাই আমার সাথে লিখবেন, ষড়ভুজের, প্রশ্নের আঙ্গিকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। একটি ষড়ভুজের একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? এটা একটা প্রশ্ন। তাহলে দেখেন, আমার ষড়ভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের না করতে বলে কি বের করতে বলছে? একটা কোণের মান বের করতে বলছে। কয়টা কোণের মান? একটা। সমষ্টি বের করতে বললে তো আমরা 4 গুণন 180 দিয়ে বের করে ফেলতাম, তাই না? কিন্তু আমাকে বের করতে বলছে কয়টা কোণের মান? একটা কোণের মান। যদি আমাকে একটা কোণের মান বের করতে বলে তাহলে অবশ্যই আমাকে সচেতন থাকতে হবে। কিন্তু জিনিসটা খুবই সিম্পল। কেমনে বলেন? আমরা যখন একটা ষড়ভুজ আঁকছি, বলেন তো এই ষড়ভুজের টোটাল বাহু ছিল কয়টা? তার ভেতরে কোণ ছিল কয়টা? কয়টা? তো আমরা জানি একটা ভুজের ঠিক যতগুলো বাহু থাকে ঠিক তার ততগুলোই অন্তস্থ কোণ থাকে। ভেতরের কোণগুলোকে আমরা অন্তস্থ কোণ বলি। কি কোণ বলি? আবার এই বাহুগুলোকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করলে বাহিরে বহিস্থ কোণও ঠিক ততগুলোই পাই, ঠিক ততগুলোই। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা ভুজের ক্ষেত্রে ঠিক তার যাহাই বাহু সংখ্যা তাহাই অন্তস্থ কোণের সংখ্যা, তাহাই বহিস্থ কোণের সংখ্যা। যেমন একটা ত্রিভুজ দিয়ে উদাহরণ দেই। বলেন ত্রিভুজের ভেতরে কোণ কয়টা? বাহুও কয়টা? বর্ধিত করলাম, আমি বহিস্থ কোণও পাবো কয়টা?
কারণ একটা বাহু একবারই বর্ধিত করতে পারবো, একটা বাহু একবারই। তাহলে একটা বাহু একবার বর্ধিত করলে বহিস্থ কোণ পাচ্ছি কয়টা? তাহলে আমরা এখান থেকে আরেকটা ইনফরমেশন জানলাম। ইনফরমেশনটা কি বলেন তো? ইনফরমেশনটা হচ্ছে যাহাই বাহুর সংখ্যা তাহাই অন্তস্থ কোণের সংখ্যা তাহাই বহিস্থ কোণের সংখ্যা। কারণ একটা ভুজের ঠিক যতগুলো বাহু হয় ঠিক ততগুলো অন্তস্থ কোণ হয়, ঠিক ততগুলো বহিস্থ কোণ হয়। ক্লিয়ার? এটা কাজে লাগবে বাহুর সংখ্যা বের করার সময়, খুব ভালোভাবে কাজে লাগবে। কারণ আমরা সূত্র মুখস্থ করি, সূত্র মুখস্থ না করে জিনিসটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? প্র্যাকটিক্যালি নিয়ে আসবো। তো দেখেন, আপনাকে যখন ষড়ভুজের কথা বললাম, বলেন ষড়ভুজের টোটাল অন্তস্থ কোণ ছিল কয়টা? 6টা। কয়টা? তাইলে এবার আপনাকে আমি বলি 6টি অন্তস্থ কোণের 6টি অন্তস্থ কোণের মান ইকুয়াল কি 4 গুণন 180। একটু আগে শিখে আসছি না? আমাকে কয়টার মান বের করতে বলছে বলেন? তাহলে একটি অন্তস্থ কোণের মান কি হবে? মোট মানকে জাস্ট 6 দ্বারা ভাগ, মোট মানকে জাস্ট 6 দ্বারা ভাগ। তাহলে 6 দ্বারা যদি ভাগ করি 3 6 18 0 3 4 12 কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা কিন্তু মুখে মুখেই বের করবো আমরা, কিন্তু একটা ডিটেলসে করাই দিলাম যাতে করে ভুল না হয়। একটু লিখে নেই আমরা। তাহলে 6টি অন্তস্থ কোণের মান 4 গুণন 180। তাহলে একটি কোণের মান কত হবে? ভাগ 6, ভাগ 6। ঠিক আছে? সবাই একটু খাতায় উঠাই নিই আমরা। ওকে, যারা অনলাইনে আছি আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসগুলো করবো। হ্যাঁ, আজকে ত্রিভুজ 1 হচ্ছে, ত্রিভুজ 1 এর ক্লাসটা আবার রিপিট করতেছি যাতে করে আপনাদের ব্যাচগুলোকে একটু আমরা অ্যাডজাস্টিং করে সামনের ক্লাসগুলো চালাইতে পারি রোজার মাসটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা অন্তস্থ কোণের মান বের করতে বললে আমরা যে কাজটা করব এখন থেকে ডিরেক্ট করব। কিভাবে? দেখেন, ধরেন আপনার প্রশ্ন করছে 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান 8 গুণন 180 ভাগ 10। কারণ তার ভেতরে 10টা অন্তস্থ কোণ ছিল, তাহলে 10টি অন্তস্থ কোণের মান 8 গুণন 180। তাহলে একটি অন্তস্থ কোণের মান ভাগ 10 ভাগ, অর্থাৎ ঠিক যতগুলো বাহু বলবে বাহু দ্বারা ভাগ করলে কয়টা অন্তস্থ কোণ পাবো? ধরেন আপনাকে প্রশ্ন করছে 100টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত? 98 গুণন 180 ভাগ 100 ভাগ, কঠিন, জাস্ট ফরম্যাটটা মাথায় নেন, তাহলে প্র্যাকটিক্যালি মনে থাকবে। কারণ প্র্যাকটিক্যালি একটা জিনিস শিখলে ওটা আজীবন মনে থাকবে, কিন্তু আপনি মুখস্থ করবেন তো ওটা আপনাকে বিপদে ফেলাবে পরীক্ষার হলে। প্রশ্ন একটু পেঁচাই দিলেও আপনি পারবেন না। কিন্তু এখন যেভাবে শিখতেছেন এইভাবে আপনার প্রশ্ন যতই পেঁচাক আপনাকে আটকাইতে পারবে না। আমি কি কথা বুঝতে পারছি? কারণ আপনি প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে শিখতেছেন। এতে করে ম্যাথ যতই পেঁচাক না কেন, ম্যাথ পেঁচাবে কিন্তু আপনার মাথা পেঁচাবে না। কিন্তু মাথা যদি সূত্র মুখস্থ করে তাহলে কিন্তু আবার কি মাথাও পেঁচাই যাবে। আমি কি কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে যত বেশি বাহু বিশিষ্ট থেকেই আমাকে মান বের করতে বলুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ধরেন আমাকে প্রশ্ন করলো 22টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত? তাহলে কি হবে বলেন? 20 গুণন 180 ভাগ কত? ধরেন আমাকে বললো 102টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত? তাহলে 100 গুণন 180 ভাগ কত? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করে, লেখেন সবাই টাইপ 3। টাইপ 3 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে একটি বহিস্থ কোণের মান বের করা শিখবো। কি বের করা শিখবো? একটি বহিস্থ কোণ এর মান, একটি বহিস্থ কোণের মান বের করা শিখবো। একটি কি বের করা শিখবো? বহিস্থ কোণের মান বের করা শিখবো। ক্লিয়ার? স্যার 6টি ষড়ভুজের জন্য 4টি ভুজ, এটা তো শুরুতেই শিখাইছি। তার মানে এই যে যারা মাঝখানে আসছেন তারা একটা মানে বিপদের সংখ্যায় আছেন। মাঝখানে আসলেই ঝামেলা, মাঝখানে আসা যাবে না। যেমন এই যে একজন বলছেন অষ্টভুজ দিয়ে বুঝাই দেন। আচ্ছা, অষ্টভুজ দিয়ে বুঝাই দিলাম। ধরো তোমারে বললো একটা অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান কত? তাহলে কি হবে বলো? 6 গুণন 180। কেন? কারণ যে অষ্টভুজ তার বাহু ছিল 8টা, কিন্তু তার ভেতরে ত্রিভুজ পাওয়া যায় কয়টা? এই জন্য 6 গুণন 180। কারণ ত্রিভুজের মান 180, ত্রিভুজের 3 কোণের মান কত? এই জন্য 6 গুণন 180 ভাগ 8 ভাগ কত? 8।
এখন যদি কেউ চায় কাটাকাটি করব, কোনো সমস্যা নাই। ধরেন যে কাটাকাটি পারে না, ছোট ছোট করে কাটাকাটি করলো। 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18, 0 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 2 একে 2, 45 দ্বিগুণে কত? ধরেন এভাবেই কাটলো কেউ, ছোট বাচ্চাদের মতো ডিরেক্ট কাটতে যদি কেউ নাও পারে, তাহলে 3 আর 45 গুণ করে দিল। 3 5 কত? 15 5, 3 আর 4 12 আর 1 13, 135 ডিগ্রি। তাহলে অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান কত? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখেন এই সেম প্রশ্নটাই আপনাকে আমি করলাম, এই অষ্টভুজ দিয়ে প্রশ্ন করলাম। জান, ধরেন এবার এই প্রশ্নটা সবাই লিখে নেন, লেখেন সবাই। একটি অষ্টভুজের একটি বহিস্থ কোণের মান কত? একটি বহিস্থ কোণের মান কত? তাহলে একটি অষ্টভুজের একটি বহিস্থ কোণের মান কত, এটা আপনাকে প্রশ্ন করলাম। ঠিক আছে, এখন এই প্রশ্নটা যারা দেরিতে যুক্ত হয়েছেন পরে রেকর্ড করে নিন, শুরু থেকে, সমস্যা নেই, রেকর্ড থাকবে ক্লাস বা আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, একটু মনোযোগ দিই আমরা। তাহলে একটি অষ্টভুজের একটি বহিস্থ কোণের মান বের করো। ভাই একটু ক্লিয়ার করে দেই। দেখেন, ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ। বলেন সমবাহু ত্রিভুজের ভেতরের কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই বাহুটাকে বর্ধিত করলাম। বলেন তো এটা এক সরল কোণ কিনা? এক সরল কোণ। কারণ এক সরল কোণের মধ্যে একটা অন্তস্থ কোণ থাকে, একটা বহিস্থ কোণ থাকে। একটা অন্তস্থ কোণ থাকে, একটা বহিস্থ কোণ থাকে। তাহলে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আমি যদি 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি অন্তস্থ কোণ বাদ দেই, তাহলে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কি পাইলাম? বহিস্থ কোণ পাইলাম। এটা যেমন 120, এটাও কত বলেন? আবার এটাকে যদি আমি বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করলে এই বাহুটাও কত হবে বলেন? এখানেও 120। তাহলে 120 120 120। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যদি বহিস্থ কোণের মান জানতে চাই বা বের করতে চাই, তার আগে আমার অন্তস্থ কোণ জানা লাগবে। কি জানা লাগবে? অন্তস্থ কোণ। আপনাদের যে প্রশ্নগুলো আসে খুবই সিম্পল, অন্তস্থ কোণের মান দেওয়া থাকে, বহিস্থ কোণ বের করতে বলে। তো মনে রাখবেন যে পৃথিবীতে একটা অন্তস্থ কোণ প্লাস একটা বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ হয়। কারণ আপনি যদি কোথাও অন্তস্থ কোণের সাথে বহিস্থ কোণ তৈরি করতে চান, তাহলে সরল কোণ দিয়েই আপনাকে তৈরি করতে হবে। সরল কোণ দিয়েই আপনাকে, তাহলে সরল কোণের এই ভেতরের কোণটাকে আমরা বলতেছি অন্তস্থ কোণ, আর বাহিরের কোণটাকে আমরা বলতেছি। তাইলে আপনাকে যদি একটা প্রশ্ন করে, ধরেন যে প্রশ্ন জীবনও আসে নাই, আপনাকে যদি বলে যে একটি অন্তস্থ কোণ প্লাস একটি বহিস্থ কোণ ইকুয়াল কি? এক সরল কোণ। হ্যাঁ, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, আসতে পারে কিনা বলেন? তাইলে একটি অন্তস্থ কোণ প্লাস একটি বহিস্থ কোণ, কারণ আমরা জানি ভেতরের কোণ অন্তস্থ কোণ, বাহিরের কোণ বহিস্থ কোণ। তাহলে একটি অন্তস্থ কোণ একটি বহিস্থ কোণ মিলায় কি তৈরি হয়? সরল কোণ তৈরি হয়। কি কোণ তৈরি হয়? সরল কোণ তৈরি হয়। এবার আসেন, আপনাকে যে আমি প্রশ্নটা করছি যে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের মান বের করো, বলেন এই ষড়ভুজ, এই অষ্টভুজের কথা বলছি। তাহলে এই অষ্টভুজের ফার্স্ট কাজ কি? একটা অন্তস্থ কোণের মান বের করা। কি বের করা? ধরেন একটা ডিটেলসে করাই দিচ্ছি। তাইলে আমরা জানি 8টি কোণের মান কয়টি? 8টি কোণের সমষ্টি। তাহলে 8টি কোণের সমষ্টি কি হবে? 6 গুণন, কারণ যার বাহু 8টা তার ভেতরে ত্রিভুজ আছে কয়টা? 6টা। তাইলে একটি কোণ মানে একটা কোণের অন্তস্থ কোণ পেয়ে গেলাম। তাহলে 6 গুণন 180 ভাগ 8, ভাগ কে? 8। এখানে যদি আমরা কাটাকাটি করি, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18, 0 45। তো 45 আর 3 গুণ করলে কত আসে? 135 ডিগ্রি। কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে এই 135 ডিগ্রি আমরা পাইলাম একটা অষ্টভুজের অন্তস্থ কোণের মান। ধরেন এটা একটা অষ্টভুজের অন্তস্থ কোণ 135 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে এই বাহিরের কোণটা আমার কি হবে? বহিস্থ কোণ হবে। তাহলে আমরা এখন লিখতে পারি না যে অন্তস্থ কোণ, একটু ডিটেলসে লিখে দিচ্ছি। হ্যাঁ, অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ। কি লেখা যায়? এক সরল কোণ। এবার আসেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি
আপনাকে যদি আমি প্রশ্ন করি তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ যদি হয় তাহলে অন্তস্থ কোণের মান কত? তাহলে আমি বহিস্থ কোণের মান যদি আমি বের করতে চাই তাহলে বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ মানে 180 মাইনাস আমরা এই অন্তস্থ কোণটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস 135, তাহলে সমান কত ডিগ্রি আসবে বলেন? কত ডিগ্রি? 545। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এটা মুখোমুখি পারা যায়, কিন্তু আমি ডিটেলসটা করাই দিলাম যাতে করে আপনার বেসিকে ঢোকে যে আমরা কেন এটাকে বলতেছি। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এখানেও কি আমরা কোনো সূত্র ব্যবহার করছি? তো আমাকে যদি কখনো বহিস্থ কোণের মান বের করতে বলে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা অন্তস্থ কোণের মান বের করা। ফার্স্ট প্রায়োরিটি কি? একটা অন্তস্থ কোণকে জাস্ট 180 দ্বারা মাইনাস করলে আমার বহিস্থ কোণ পেয়ে যাব। আবার ধরেন কোন একটা জায়গায় বহিস্থ কোণের মান দেওয়া আছে, অন্তস্থ কোণ বের করতে পারবেন না? 180 মাইনাস বহিস্থ কোণ ইকুয়াল অন্তস্থ কোণ। ওই যাহা লাউ তাহাই কদু। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে লাউ আর কদু কি সেম জিনিস, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই বলেন এটা ক্লিয়ার কিনা আমরা সবাই? আচ্ছা, যারা অনলাইনে আছে কলিজার ভাই কলিজার বোন একটু ঝটপট কমেন্ট করেন যে আমরা বহিস্থ কোণের মান বের করতে পারবো কিনা। এখন যে কোনো কোণের ক্ষেত্রে আপনাকে যদি বহিস্থ কোণের মান বের করতে বলে এখন শর্টকাটে কিভাবে বের করবো দেখেন। ধরেন আপনাকে বললাম 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের একটি বহিস্থ কোণের মান বের কর। কয়টি বাহু বিশিষ্ট? 10টি বাহু বিশিষ্ট। তাহলে একটি অন্তস্থ কোণের মান বের করতে গেলে 8 গুণন 180 ভাগ 10, এটা দিয়ে একটা অন্তস্থ কোণ বের হয়ে গেল। একটা কি বের হয়ে গেল? অন্তস্থ কোণ বের হয়ে গেল। 0 0 কাটা, 8 আর 18 গুণ করবো, তাহলে কত হয়? 144। হ্যাঁ, 8 8 64, 4 আর 1 8 14, তাহলে 144 হইল। বলেন এই 144 এটা একটা অন্তস্থ কোণের মান, তাহলে বহিস্থ কোণ ইকুয়াল কি হবে বলেন? হ্যাঁ, বহিস্থ কোণ ইকুয়াল 180 থেকে 144 মাইনাস, তাহলে এখানে কত থাকে? 6 আর এখানে থাকে আমাদের কত? 3, 36 ডিগ্রি। কত ডিগ্রি? কঠিন ছিল? পারবো না? তাহলে আমাকে যেভাবেই প্রশ্ন করুক পারা যাবে ইনশাল্লাহ। ফার্স্ট টার্গেট একটা অন্তস্থ কোণ বের করা। ফার্স্ট টার্গেট কি? আর একটা অন্তস্থ কোণ বের করা তো এটা মামুলি ব্যাপার, কারণ আমি অন্তস্থ কোণের সমষ্টি বের করতে জানি। আর অন্তস্থ কোণের সমষ্টির সাথেই সবাই সম্পৃক্ত। সবাইকে সম্পৃক্ত। ক্লিয়ার? তাহলে এই 3 ধরনের প্রশ্নে আর কখনো ভুল হবে বলেন? একই স্টাইলে পরীক্ষার প্রশ্নগুলো সব সলভ করে দেবো একটু পরে। একই স্টাইলে যত বিসিএ যে প্রশ্ন আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10 থেকে 20 গ্রেডে আসছে, আমি সবগুলোই করাই দিচ্ছি একটু পরে। দেখবেন যে আমার এই একটা প্রশ্নের উত্তরও নিজেরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, নিজেই পারবেন, কারণ আপনার ওই ডেপথ বেসিক তৈরি হয়ে গেছে অলরেডি। কথা বুঝতে পারছি? কারণ আমাদের কাজ হচ্ছে ডেপথ বেসিক তৈরি করা, প্রশ্ন যেভাবে আসুক যাতে করে আমি নিজেই পারি। আমি কথা ক্লিয়ার? এবার দেখেন আমরা লাস্ট ওয়ান টাইপ 4, এই টাইপ 4 এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া কি শিখবো বলেন? আমরা শিখবো বাহুর সংখ্যা বের করা। কি সংখ্যা? বাহুর সংখ্যা বের করা শিখবো। এই বাহুর সংখ্যা বের করা থেকে বিসিএ যে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট করতেছে বর্তমানে, এবং 10 থেকে 20 গ্রেডে অনেক বেশি প্রশ্ন আসতেছে এই বাহুর সংখ্যা থেকে। কারণ এই বাহুর সংখ্যা বের করতে গেলে আমরা মুখস্থ করি, সূত্র মুখস্থ করি। কি মুখস্থ করি? সূত্র মুখস্থ করি। কিন্তু সূত্র মুখস্থ করি কেন? কারণ আমরা তো ভেতরের তথ্যটা জানি না। কিন্তু ভেতরের তথ্যটা জানলে যে জিনিসটার মুখস্থ করা লাগে না, মাথার ব্রেইন সুন্দর করে সফটলি আমাকে প্রশ্ন বা সূত্র নিজেই বলে দেয়, এটা আমরা ভুলে যাই। তো এই ধরনের কাজ আমরা কখনো করব না। তো আমরা একটু মনোযোগ দেই। দেখেন আমরা যদি বাহুর সংখ্যা বের করতে চাই, ধরেন একটা ত্রিভুজের যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বলেন একটা ত্রিভুজের বাহু ছিল কয়টা? অন্তস্থ কোণ পাইলাম কয়টা? এবার আসেন বহিস্থ কোণ পাইলাম কয়টা? 3টা। বহিস্থ কোণ কয়টা পাইলাম? 3টা পাইলাম। বহিস্থ কোণ 3টা পাইলাম। তাহলে এই বহিস্থ কোণ 3টারে যোগ করেন, কত হয়? 360 ডিগ্রি। খুব মনোযোগ দিবেন। ধরেন বাহুর সংখ্যা বের করার আগে আপনাকে এই টাইপ 4 এ আরেকটা জিনিস আগে শিখাই, সেটা হচ্ছে বহিস্থ কোণের সমষ্টি বের করা। বহিস্থ কোণের সমষ্টি কার সমষ্টি বলেন? বহিস্থ কোণের। কারণ অন্তস্থ কোণের সমষ্টি বের করলেন, বহিস্থ কোণের সমষ্টি আসতে পারে না? আসতে তো পারে নাকি? কিন্তু আমরা
ন্যাচারালি এটাকে তো ওইভাবে ফিল করিনি কখনো প্র্যাকটিক্যালি, আজকে ফিল করলে জীবনও হারাবে। দেখেন আমরা ত্রিভুজ দিয়ে উদাহরণ আবার দিচ্ছি। বলেন ত্রিভুজের তিনটা বাহু সমান হওয়ার কারণে ভেতরের কোণগুলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। বর্ধিত করলে বাইরে 120, বর্ধিত করলে বাইরে 120, বর্ধিত করলে বাইরে 120, তাহলে 3 গুণন 120 সমান কত বলেন? 360 ডিগ্রি। এবার আসেন একটা চতুর্ভুজ, চারটা বাহুই সমান, ভেতরে 90 ডিগ্রি, বর্ধিত করলো কত ডিগ্রি? 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 বলেন এই চারটা 90 যোগ করলো কত ডিগ্রি? হোয়াট আর ফিলিংস। শুধু ত্রিভুজ চতুর্ভুজ না, পঞ্চভুজ না, অষ্টভুজ না, যদি 1 কোটি বাহু বিশিষ্ট কোন বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি বলে তাও 360, এটা ফিক্সড। এটা কি? তার প্রমাণ আমরা ত্রিভুজ আর চতুর্ভুজ থেকে পেলাম। যদি তারতম্য ঘটতো তাহলে একই হইতো না, তারতম্য ঘটলে একই হইতো না। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের সমষ্টিটা ফিক্সড। কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এটা ফিক্সড। ত্রিভুজের ক্ষেত্রে যেমন 360, চতুর্ভুজের ক্ষেত্রেও, পঞ্চভুজের ক্ষেত্রেও, অষ্টভুজের ক্ষেত্রেও, 1 লক্ষ বাহু বিশিষ্ট কোন বহুভুজের ক্ষেত্রেও, 1 বিলিয়ন বাহু বিশিষ্ট কোন বহুভুজ থাকলে সেটার ক্ষেত্রেও। আমার কথা বুঝাইতে পারছি আমি? অন্তস্থ কোণ পরিবর্তনশীল কিন্তু বহিস্থ কোণ ফিক্সড। বহিস্থ কোণ ফিক্সড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে বেসিক্যালি সব সময় সকল ক্ষেত্রে, হ্যাঁ, সুষম বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের সমষ্টি ফিক্সড। নট সুষম, বিষম বাহুর ক্ষেত্রেও কত ডিগ্রি? 360 ডিগ্রি, মানে বহিস্থ কোণ ফিক্সড। তাহলে সব সময় বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি, বলেন সব সময় বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে আর ভুল হবে? ভুল হবে? অথচ আমরা এগুলোও মুখস্থ করতাম। আমাদেরকে প্রশ্ন আসে, এরকম আসে না? ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণের সমষ্টি কত? আমরা 360 মুখস্থ করি। কি করে মুখস্থ? আলটিমেটলি করে মুখস্থ করার জিনিস ছিল না। আমরা জানি বর্ধিত করলে নট ত্রিভুজ, নট চতুর্ভুজ, নট পঞ্চভুজ, নট অষ্টভুজ, সকল বাহুর ক্ষেত্রেই বহিস্থ কোণগুলোকে যোগ করলে সবসময় 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, বহুভুজের ক্ষেত্রে ফিক্সড এটা। এবার আসেন আমরা টাইপ 5 এ বাহুর সংখ্যা বের করা শিখি। টাইপ 5 বাহুর সংখ্যা। দেখেন এই যে বাহুর সংখ্যা বের করার ব্যাপারে আমরা কি করি? সূত্র মুখস্থ করি, কিন্তু আসলে এখানে কোনো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। কোনো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। কেন হয় না আমি তার প্রমাণ দিচ্ছি। দেখেন একটু আগে আপনি একটা জিনিস জেনে আসলেন যে যাহাই বাহুর সংখ্যা, যাহাই তাহাই অন্তস্থ কোণের সংখ্যা। কার সংখ্যা? অন্তস্থ কোণের সংখ্যা। ধরেন এবার প্রশ্ন চেঞ্জ করে আসলো, বাহুর সংখ্যা বের না করে আপনাকে বের করতে বললো অন্তস্থ কোণের সংখ্যা। আপনি কি প্যাটার্ন চেঞ্জ করবেন? ওই এক প্যাটার্ন দিয়ে সব বের করবেন, কারণ আপনি জানেন আপনি এখন জানেন। এখন যাহাই বাহুর সংখ্যা তাহাই অন্তস্থ কোণের সংখ্যা, তাহাই আবার কি বলেন? বহিস্থ কোণের সংখ্যা। বহিস্থ কোণের সংখ্যা। এবার আসেন আমরা এই বহিস্থ কোণের সংখ্যা বের করতে চাই। খুব মনোযোগ দেন। কার সংখ্যা বের করতে চাই? ধরেন বহিস্থ কোণের সংখ্যা বের করতে চাই। ভাই বহিস্থ কোণের সংখ্যা বের করার জন্য বহিস্থ কোণের টোটাল সমষ্টি লাগবে কিনা বলেন? 360 ফিক্সড। 360 ফিক্সড, কারণ এটা সর্বমোট মান। বহিস্থ কোণের টোটাল সমষ্টি কত ডিগ্রি? এই 360 ডিগ্রিকে যদি আপনি একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করেন তাহলে বহিস্থ কোণের সংখ্যাটা আসবে কিনা বলেন? ধরেন ত্রিভুজের বহিস্থ কোণ কত ছিল বলেন? 120। বহিস্থ কোণ কত ছিল? 120। 0 0 কাটেন, 3 12 36, 3টা বাহু পাইছেন কিনা বলেন? তার মানে আমরা বুঝতে পারলাম যে বহিস্থ কোণের সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটা বহিস্থ কোণ। কারণ এই 360টা হচ্ছে টোটাল বহিস্থ কোণের সমষ্টি, আর টোটাল বহিস্থ কোণের সমষ্টিকে যদি আমি একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করি তাহলে বহিস্থ কোণের সংখ্যাটা পাওয়া যায়। আর যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই কি? বাহুর সংখ্যা। এই জন্য 360 ভাগ একটি বহিস্থ কোণ দিয়ে আমরা বইয়ের মধ্যে সূত্র দেখি, কিন্তু এই সূত্র আমরা সারা জীবন শুধু মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করার জিনিস ছিল না।
এটা জাস্ট বহিস্থ কোণের সংখ্যা থেকে আমরা এখন বুঝতে পারতেছি। কিন্তু বইয়ের মধ্যে দেখবেন এই বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটি বহিস্থ কোণ আকারের সূত্র দেওয়া, যার কারণে আমরা কি করি, আমরা বুঝতে পারি না যে আসলে এটা কোত্থেকে আসলো বা এটা কিভাবে আমদানি হইলো। কারণ এই বুঝতে না পারার কারণে আমরা এটাকে মুখস্থ করে ফেলি। কি করে ফেলি? মুখস্থ করে ফেলি। আজকে কি আর মুখস্থ করব? এটা কি মুখস্থ করা লাগলো? তাহলে আপনি যখনই বাহুর সংখ্যা বের করতে বলবে তখন এরকম একটা ফিলিংস নিয়ে আসবেন, ও বাহুর সংখ্যা, এটা তো বহিস্থ কোণের সংখ্যা। তাহলে টোটাল বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি? 360। 360 ভাগ একটা বহিস্থ কোণ ইকুয়াল বহিস্থ কোণের সংখ্যা। তাহলে যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই কি একই সূত্র দিয়ে তিনটার মান বের করবেন। তাহলে বাহুর সংখ্যার ক্ষেত্রে কি আলাদা কোনো ফরম্যাট ব্যবহার করবেন? একই না? কারণ আপনি একটু আগে দেখে আসলেন ত্রিভুজের যেমন বাহু 3টা, তার অন্তস্থ কোণ 3টা, তার বহিস্থ কোণ 3টা। কথা ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কি কোনো ফর্মুলা ব্যবহার করব? ফর্মুলা যেটা আছে এটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি কিনা বলেন? প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে আমরা কেন 360 উপরে দিলাম। কারণ বহিস্থ কোণের টোটাল সমষ্টি হচ্ছে 360। আর কেন আমরা একটা বহিস্থ কোণ দিলাম? কারণ একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে তার বহিস্থ কোণের সংখ্যাটা পাওয়া যায়, বহিস্থ কোণের সংখ্যাটা পাওয়া যায়। আর যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার একটা প্রশ্ন লিখি সবাই, লেখেন। একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণ 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? তাইলে বলেন, আমার কিন্তু ডিরেক্ট বহিস্থ কোণের মান দেওয়া নাই, দিছে? একটু চালাকি করে কিসের মান দিছে? অন্তস্থ কোণের মান দেওয়া থাকলে কি আমরা বহিস্থ কোণ বের করতে পারি না? বলেন বহিস্থ কোণ ইকুয়াল কি? 180 মাইনাস 168। কারণ বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ মাইনাস অন্তস্থ কোণ। এক সরল কোণের মান 180 মাইনাস অন্তস্থ কোণের মান 168। কত ডিগ্রি আসলো বলেন? 12 ডিগ্রি। তাহলে অতএব বাহুর সংখ্যা ইকুয়াল উপরে কত ডিগ্রি? মোট ওই যে বহিস্থ কোণের সমষ্টি 360 ভাগ একটা বহিস্থ কোণ। একটা বহিস্থ কোণের মান কত পাইছি? 12। 3 12 36 শূন্য। তাহলে কতটি বাহু বলেন? 30টি বাহু। এটা 44তম বিসিএস আসা প্রশ্ন। পারবো ইনশাল্লাহ? পারবো? তাহলে বাহুর সংখ্যা বের করার জন্য কি আলাদা প্যানিক নিব? আছে প্যানিক নিলে প্যানিক নিতে পারেন, কিন্তু প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এরকম ডেপথ বেসিক আপনাকে জানতে হবে, এরকম ডেপথ বেসিক দিয়ে আপনাকে ম্যাথ করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি তো, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টাইপ 5টা আমি আরেকবার বলবো। আচ্ছা, আরেকবার বলতেছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই বোঝেন নাই। আচ্ছা, যারা বোঝেন নাই তাদের ক্ষেত্রে আমি বলতেছি, শোনেন, খুবই সিম্পল লজিক। আমি বললাম যে কোন বহুভুজের যদি আপনাকে বাহুর সংখ্যা বের করতে বলে, তাহলে বাহুর সংখ্যা ইকুয়াল বহিস্থ কোণের সমষ্টি ভাগ একটা বহিস্থ কোণ। কারণ এই বাহুর সংখ্যাটাই হচ্ছে বহিস্থ কোণের সংখ্যা। বাহুর সংখ্যাটা কি? তাহলে বহিস্থ কোণের সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটি বহিস্থ কোণ। আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি প্রশ্নের মধ্যে দেখবেন বহিস্থ কোণের মান দেওয়া আছে কিনা। যদি বহিস্থ কোণের মান দেওয়া না থাকে, বহিস্থ কোণের মান ক্লু থেকে বের করে জাস্ট 360 দ্বারা বহিস্থ কোণে ভাগ করলে আপনি বাহুর সংখ্যাটা পেয়ে যাবেন। কার সংখ্যাটা পেয়ে যাবেন? বাহুর সংখ্যাটা পেয়ে যাবেন। কার সংখ্যা? বাহুর সংখ্যা পেয়ে যাবেন। ধরেন আপনারে প্রশ্ন করলো, যদি কোন কোণের মান দেওয়া থাকে তাহলে বের করা খুবই সহজ, অন্তস্থ কোণ বা বহিস্থ কোণের মান। হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে। আমি তো একটু পরে ম্যাথ দেখাচ্ছি যে আসলে কোন প্যাটার্নে প্রশ্ন আসে। কথা বুঝতে পারছি? দেখলে আপনি এমনিই সহজ মনে করবেন যে ও আচ্ছা, এরকম এরকম এরকম। আপনাকে বেসিক কেন শেখাচ্ছি? কারণ এই বেসিক গুলো যাতে কাজে লাগে আমরা ম্যাথ করার ক্ষেত্রে, বা বিগত বছরে এখানে যতগুলো ম্যাথ আসছে এগুলো যাতে আমরা নিজেরাই পারি। কথা বুঝতে পারছি? যেমন এখানে আরেকটা প্রশ্ন আসলো, ধরেন আপনাকে যদি ডিরেক্ট বলে যে একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের মান 140 ডিগ্রি। কত ডিগ্রি? 140 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? তাহলে 140 যদি হয় তাহলে বহিস্থ কোণ 40,
180 থেকে 140 বাদ দিলে বহিস্থ কোণ 40। তাহলে 360 কে যদি আমি 40 দ্বারা ভাগ করি, 0 0 কাটা, 4 9 36, 9টি। কয়টি বাহু? 9টি। কঠিন? মুখে মুখে বাড়া যাচ্ছে না? মুখে মুখেও বাড়া যাচ্ছে। জাস্ট একটু ব্রেইনটাকে একটু সতেজ রাখা লাগতেছে, একটু অবজারভেশনে রাখা লাগতেছে। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমরা জিনিসগুলোকে অনেক জটিল ভাবে চিন্তা করছি। আবার দেখেন, অনেক সময় ধরেন আপনাকে এরকম করে অনেক সময় প্রশ্ন করবে। ধরেন আপনাকে বললো একটি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? তো আপনি তখন বলবেন যে 3 গুণন 180 সমান কত? 540 ডিগ্রি। কিন্তু 540 ডিগ্রিটা অপশনে না দিয়ে অনেক সময় কিন্তু 6 সমকোণও দিতে পারে। কি দিতে পারে? কারণ 6 সমকোণই কিন্তু 540 ডিগ্রির সমান। যদি অপশনে সমকোণ রূপে থাকে তাহলে 190 দ্বারা ভাগ করেন, 0 0 কাটা, 6 9 54, 6 সমকোণের সমান। সবসময় যে অপশনে ডিগ্রি দেওয়া থাকবে তার কোনো মানে আছে? অনেক সময় সমকোণটা সরল কোণেও তো মান দেওয়া থাকতে পারে। পারে কিনা বলেন? পারে কিনা? পারে। ধরেন আপনাকে বললো 540 ডিগ্রি ইকুয়াল কত সরল কোণ? আপনাকে বললো একটি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত সরল কোণের সমান? তাহলে এখানে যদি আমার 6 সমকোণ হয়, 6 এর অর্ধেক 3, 3 সরল কোণের সমান। কারণ 3 সরল কোণ সমান 6 সমকোণ। কারণ 1 সরল কোণে 2টা সমকোণ থাকে। কথা বুঝতে পারছি? তাহলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করলেও যাতে আমরা পারি, যেভাবেই করুক মাথায় থাকতে হবে, নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে পরীক্ষার হলে গিয়ে কট। কথা ক্লিয়ার? এবার দেখেন কোশ্চেনে চলে যাই। দেখেন কোশ্চেনে আপনি কয়টা প্রশ্নের উত্তর আমাদের দেওয়া লাগে। দেখেন সব প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পারবেন। এখন একটু মনোযোগ দেন সবাই। প্রশ্নে চলে আসলাম আমরা। এই দেখেন প্রথম প্রশ্নটা 34তম বিসিএস আসছে। কততম বিসিএস? 34তম বিসিএস। শুধু কি 34তম বিসিএস আসছে? আরো কোথায় আসছে বলেন? বাংলাদেশ পল্ল বিদ্যুতায়ন বোর্ড 2024 আপডেট একটা কোশ্চেনে আসা, 10 থেকে 20 গ্রেডের একটা মন্ত্রণালয়ে আসছে। তাহলে দেখেন একটা পঞ্চভুজের সমষ্টি বের করতে বলছে। বলেন পঞ্চভুজের সমষ্টি 3 গুণন 100 সমান কত? 540 ডিগ্রি। কিন্তু 540 ডিগ্রি আকারে দেওয়া আছে। কি আকারে দেওয়া আছে? সমকোণে। তাইলে ভাগ 90, 0 0 কাটা, 6 9 36। তাহলে কত হবে বলেন? 6 সমকোণ। তাহলে উত্তর কি? কঠিন ছিল? তাহলে এটা কি আমি বানাই দিছি না আসছে অলরেডি? আসছে। এরকমই প্রশ্ন করবে, ভাইবেন না যে একেবারে আগডুম বাগডুম ঘরাডুম অনেক জটিল থেকে জটিলতর আরো জটিলতর এরকম কোন কোশ্চেন আসবে। দেখেন না, সব প্রশ্ন আমরা সলভ করব, টেনশন নাই, সব প্রশ্নই আমরা সলভ করব। দেখেন এর পরের প্রশ্নটাতে চলে যাই। দেখেন কি বলছে। এই যে একটু আগে সলভ করে আসলাম। দেখেন 44তম বিসিএস প্রিলিতে আসছিল, যে একটু আগে যে আপনাদেরকে বললাম। দেখেন একটা সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ মানে অন্তস্থ কোণের মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? অন্তস্থ কোণের মান দেওয়া আছে। আপনাকে এর বাহুর সংখ্যা বের করতে বলছে। বলেন বাহুর সংখ্যা বের করতে গেলে আমার কার মান জানতে হয়? বহিস্থ কোণ জানতে হয়। তাহলে বহিস্থ কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ 168 সমান কত ডিগ্রি? 12 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে অতএব বাহুর সংখ্যা, তাইলে বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটি বহিস্থ কোণ 12, 3 12 36, 0 30টি। তাহলে উত্তর কি 30টি আছে? আছে। দেখেন শুধুমাত্র 44তম বিসিএস আসছে এমন কিছু, এটা কিন্তু আমাদের আরো একটা পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেন্ডেন্ট 2023 সালেও আসছে। কেন বললাম যে বহুভুজ খুব গুরুত্বপূর্ণ টপিক, হট টপিক আপডেট সিচুয়েশনের জন্য, খুবই হট টপিক। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসেই, সেটা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন বা 10 থেকে 20 গ্রেড বলেন, সব জায়গায় আসবে। কথা কি বুঝতে পারছি? তো পেরেশানি নেওয়ার কোনো দরকার নাই, এমনিই পারবেন। দেখেন না বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরাই উত্তর দিবেন, আমার আর দেওয়ার দরকার নেই। কারণ আমি বেসিকে বিশ্বাসী, আমি প্রশ্নে বিশ্বাসী না। আমি চাইলে কি করতে পারতাম? শুরুতে প্রশ্ন পড়াইতে পারতাম, কিন্তু প্রশ্নের ব্যাখ্যা দিয়ে কি আপনি ভালো কিছু করতে পারবেন? আপনার সবার আগে কি দরকার? আগে বেসিক জানতে হবে, মাথার ডেপথ নলেজ থাকতে হবে, একটা প্রশ্ন বোঝার সক্ষমতা থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনি এমনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। দেখেন এবার দেখেন এই প্রশ্নের উত্তর কি আমাকে দেওয়া লাগবে না, আপনি নিজেই পারবেন। একটা পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ বের করতে বলছে। বলেন পঞ্চভুজের তাহলে অন্তস্থ কোণ একটা জানা দরকার। তাহলে অন্তস্থ কোণ যদি আমি বের করতে চাই, তাহলে টোটাল সমষ্টি 3 গুণন 180 ভাগ 5, ভাগ কে 5। তাহলে ভাগ 5 দিলে আমার একটা অন্তস্থ কোণের মান বের হয়ে গেল। তাহলে আমরা একটু কাটাকাটি করি, 5 একে 5, 3 5 15, 18 0 5 6 30, 5 6 কত? তাহলে 36 আর 3 গুণ করেন, 3 6 18, 18 আর 8,
হাতের 1 3 3 9 রেখে 10 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি একটা অন্তস্থ কোণের মান। তাইলে আমার বহিস্থ কোণের মান কি হবে বলেন? হ্যাঁ, তাইলে আমার বহিস্থ কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান কত ডিগ্রি বলেন? 72 ডিগ্রি। কত ডিগ্রি? 72 ডিগ্রি। আছে 72 ডিগ্রি? হ্যাঁ অবশ্যই আছে। ঘ। ক্লিয়ার? কঠিন ছিল, অথচ এটা আসছে না। বাংলাদেশ রেলওয়ে টিকিট 2018 সালে আসা প্রশ্ন, 2018 সালে আসা প্রশ্ন। ক্লিয়ার? ক্লিয়ার? রোজা থেকে 4টে ব্যাচের ক্লাস নিচ্ছি। কয়টা ব্যাচ? ফজর হবে না কাজা শুরু করছি, গেছে ওটা ভোরে প্রায় 1300 স্টুডেন্ট ক্লাস করছিল আজকে, রেকর্ড প্রায় 1 লাখের মতো ভিউ হয়ে গেছে ফজরের ক্লাসটা। ফজরে এত স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে, সাহারি খেয়ে এসে শুরু করছি, আজাদ দিছে শেষ করে দিছি, 4:30টার আগে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, লাস্ট পর্যন্ত 1000 ছিল। এই যে ওই যে ক্লাস শুরু করছি, এরপরে সকাল থেকে আপনাদেরটা সহ 3টা ব্যাচ আর ওটা সহ 4টা ব্যাচ। কিন্তু বিশ্বাস করেন কিঞ্চিত পরিমাণ রোজা লাগতেছে না, যে না আমি রোজা আছি, রোজা একটু কষ্ট হচ্ছে বা পিপাসা লাগতেছে। কারণ শেখানোর যে একটা আলাদা তৃপ্তি ভেতর থেকে, এটা যখন আসে তখন আসলে কষ্টকে কষ্ট মনে হয় না, বরং এই যে ক্লাসে আছি না, আমার সময়টা ভালো কাটতেছে। আমি যদি যে বসে বসে থাকতাম, উল্টা আমার সময়টা খারাপ কাটতো। এই যে আপনারা এখানে ক্লাস করতেছেন, ক্লাসের মোটিভটা মনোযোগী হওয়ার কারণে এখানে কিন্তু সময়টা ভালো কাটতেছে। ক্লাসটা শেষ হলেই বরং সময় খারাপ কাটবে। যারা রোজা আছেন দেখবেন অস্থির লাগবে, অনেকের পিপাসা আসা শুরু করবে, অনেকের আগডুম বাগডুম ঘোরাডুম হওয়া শুরু হবে। কথা বুঝতে পারছি? ওটা ওঠাই যার ক্ষেত্রে যেটা। যাই হোক, হ্যাঁ অনেকেই ফজরের ক্লাস করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা ইনশাল্লাহ পারবো। দেখেন তো এই প্রশ্নের উত্তর পারবো কিনা, কি বলছে দেখেন, বলেন 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 বলেন। একটি সুষম বহুভুজের একটা অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি? তো আমাকে বাহুর সংখ্যা বের করতে বলছে, তাহলে কার মান জানা লাগবে? বহিস্থ কোণ। তাহলে বলেন বহিস্থ কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান কত? 45 ডিগ্রি। তাহলে বলেন বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ 45, কাটলে কত হয়? 9টি। কয়টি? নাকি সরি 8টি হবে। কাটলে কত হবে? এটা হবে 45, এটা হবে কত? 45। আর এটাকে যদি আমরা কাটি তাহলে এটা হবে 8 45 360। 8 45 কত? 360। এই আপনি গুণ করে দেখেন, দেখবেন যে মিলে যাবে। এই যে 5 আসতে কত? 40 শূন্য, হাতের কত? 4, 4 8 32, 32 আর 4 36, 360। ক্লিয়ার? তাহলে কতটি? 8টি। তাহলে উত্তর হবে কি? 8টি। উত্তর হবে 8টি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই। দেখেন একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ, পারবো না। অন্তকোণের মানে কি? একটা অন্তস্থ কোণের মান বের করতে বলছে। তাহলে একটি সুষম একটি অন্তকোণের পরিমাণ মানে একটা অন্তস্থ কোণের মান। তাহলে কি বলে? 3 গুণন 180 ভাগ কি 5, 3 5 15, 5 6 30, 36, 108 ডিগ্রি। একটু আগে বের করলাম 108 ডিগ্রি। কত ডিগ্রি? দেখছেন এটা 2014 সালে আসছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 2023 সালে আসছে। আপডেট প্রশ্ন সব। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। পরের প্রশ্ন দেখেন কি বলছে। দেখেন সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 140 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? এই বাহুর সংখ্যাগুলোই বেশি বের করতে বলে। তাহলে দেখেন অন্তকোণের পরিমাণ যদি 140 ডিগ্রি হয়, তাহলে একটা বহিস্থ কোণ 140 মাইনাস করলে কত? 40 ডিগ্রি। তাইলে আমার বাহুর সংখ্যা কি? বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ 0 0 কাটা। তাহলে এখানে কত হবে? 4 দ্বারা কাটলে 4 12 36, না না সরি 4 9 36, 4 12 48। তাহলে উপরে আছে 360, নিচে কত বলেন?
40, শূন্য শূন্য কাটা 4, 4 9 তো, হ্যাঁ 4 9 36, তাহলে আমাদের কয়টি? 9টি। যদি কোনো কারণে উপরে ধরেন এখানে 40 না এসে যদি 20 আসতো, ধরেন আমার বহিস্থ কোণ, অন্তস্থ কোণের পরিমাণ এখানে 160 দেওয়া আছে, কত? তাহলে বহিস্থ কোণ কত বের হইতো বলেন? তাহলে 20 হলে এখানে কত হইতো বলেন? 18টি, দ্বিগুণ হয়ে যেত। এক কথায় আমরা জাস্ট ফরম্যাটটা ঠিক রাখবো। কি ঠিক রাখবো? ফরম্যাট ঠিক রাখবো। ফরম্যাট ঠিক রাখলে আগডুম বাগডুম গরাডুম যাই আসুক সব পারবো। কিন্তু ফরম্যাটের বাইরে গেলেই আমি শেষ, সোনার বাংলাদেশ। সামনে বাস, পেছনে বাস, আইকালা বাস, তো বাস খাওয়া যাবে না। দেখেন 7 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত হবে? তাহলে একটা ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ, তার মানে একটা বহিস্থ কোণের মান বের করতে বলছে। তাহলে ষড়ভুজের একটা বহিস্থ কোণের মান মানে কি? 4 গুণন 180 ভাগ 6 একটা অন্তস্থ কোণ। তাহলে 6 1 কে 6, 3 6 18, 3 4 12, 120 ডিগ্রি। 120 ডিগ্রি একটা অন্তস্থ কোণ। তাহলে ভাই অন্তস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। বহিস্থ কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে উত্তর কি? 60 ডিগ্রি। উত্তর কি হবে বলেন? 60 ডিগ্রি। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে? যাক, শেষ। তাহলে বহুভুজ ক্লিয়ার কিনা আমরা এতটুকু এনশিওর করি। বহুভুজ ক্লিয়ার? বহুভুজে আর কোনো ঝামেলা হবে? ওকে, লাস্ট ওয়ান টপিক, আর একটা টপিক আমরা শেষ করব, ছোট্ট একটা টপিক, যেটা আমাদের আর সর্বোচ্চ 10 মিনিট সময় আমরা স্টে করব। এরপরে আমাদের আজকের ক্লাসটা কি করব? আমরা সমাপ্ত করব এবং পার্ট 2 এ আমরা আবার আলোচনা করব। দেখেন আজকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের, যে কোনো একটা কি ভুজের? ত্রিভুজের। লেখেন আমরা এখন ত্রিভুজে চলে গেলাম। কোথায় চলে গেলাম? ত্রিভুজে চলে গেলাম। তো শুরুতে আগে ত্রিভুজের কিছু বেসিক জিনিস দেখাই। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, বাহুবেদী ত্রিভুজ, কোণ বেদে ত্রিভুজ, এগুলো আমি পরে আলোচনা করব। সাধারণ একটা ত্রিভুজ থেকে আসলে কয় ধরনের প্রশ্ন আসতে পারে, সাধারণ ত্রিভুজের তথ্যগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো আমরা জানি একটা সাধারণ ত্রিভুজে কয়টা কোণ থাকে? বাহু কয়টা থাকে? 3টা থাকে। তার বহিস্থ কোণ কয়টা থাকে? যেগুলো আমরা অলরেডি মানে বহুভুজে জেনে ফেলছি কিনা বলেন? তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের টাইপ 1। লেখেন সবাই, এই টাইপ 1 এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র, অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র বের করা শিখব। বলেন এই 3টা থেকে প্রশ্ন আসে কিনা বলেন? কিন্তু এই 3টা থেকে প্রশ্ন আসলে আমরা লাউরে কদু, কদুরে আলু বানাই কিনা বলেন? সেটাও বলেন। কেন বানাই? কারণ মুখস্থ করি আমরা। হ্যাঁ, মুখস্থ করে বাসটা খাই। এই যে মুখস্থ করে বাসটা যে খাই, নিজের কারণেই খাই, অথচ এটার ভেতরে কত সুন্দর প্র্যাকটিক্যাল ভাইব আছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ভাইবের দিকে মনোযোগ দেই না। দেখেন ঠিক প্রশ্ন এভাবে আসে। আমি একটা প্রশ্ন দিয়ে 3টা বুঝাই দিব, যাতে করে আর কখনো ভুল না হয়। আমার সাথে প্রশ্ন লেখে নেন সবাই। লেখেন একটি ত্রিভুজের 3টি বাহুর মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? আবার বলতেছি, একটি ত্রিভুজের 3টি বাহুর মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? খুব মনোযোগ দিব। দেখেন আমরা এগুলো মুখস্থ করি, এই মুখস্থ জিনিস করা যাবে না। রান্না করবা, রান্না করে একা একা খাইলে হবে, আমাদের জন্য পাঠিয়ে দাও। হ্যাঁ আচ্ছা,
অনেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে আমার কলিজার বোনেরা। আসলে দেখেন, এই যারা সংসার করে বাচ্চা সামলায়, পাশাপাশি আবার কি ক্লাস করে, পড়াশোনাটা কন্টিনিউ করে, এদের মতো আমি মনে করি বড় যোদ্ধা পৃথিবীতে আর নাই। আপনারা তো বাদাইম্মা কেন? আমি মনে করি আপনারা যদি চান ভেতরে ক্ষোভ লালন করব, বাবা মার মুখে হাসি ফোটাবো, জাস্ট ডু অর ডাই, হয় হবে, না হয় ক্লোজড। সময় নিব 6 মাস। কয় মাস? 6 মাস। তাইলে দেখবেন চাকরি অটোমেটেড আপনার কাছে দৌড়ে আসবে আপনার পরিশ্রমের লেভেলের জায়গা থেকে। কিন্তু আপনারা কি করেন? আমার বয়স 28 বছর, এখন আছে 4 বছর। হোয়াট আ ফিলিংস! এই ফিলিংসটা মাথায় নেওয়ার কারণে পড়ার টেবিলে বসলেও শয়তান এসে বলে, কিরে 4 বছর সময় পড়তেছস কে? সুন্দর করে উঠা চলে গেলেন। এভাবেই যায় 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 যায়। কিন্তু আপনার বাবা মা 4-5 থেকে অপমানিত হইতে 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 আপনার শিক্ষিত করে সে যে কি বড় একটা পাপ করছে এটা আসলে বলে বোঝানো যাবে না। বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে কবে আমার সন্তানটা একটা সরকারি চাকরি পাবে আর আমি গর্ব করব, এই জানো আমার ছেলে, এই জানো আমার মেয়ে সরকারি চাকরিজীবী। অথচ গর্ব করার জায়গাটা আমার সন্তান তৈরি করে দিচ্ছে না। বিনিময়ে আপনার শিক্ষিত করার কারণে আপনার বাবা বাজারে গেলে অপমানিত হয় আপনার উদ্দেশ্য করে, কোথাও হাঁটতে গেলে অপমানিত হয়, কোথাও ঘুরতে গেলে অপমানিত হয়, বাসায় থাকলেও অপমানিত হয়। বাসা থেকে একটু মসজিদে গেছে, সেখানেও বাবার কলিগরা এসে জিজ্ঞেস করতেছে, মূর্খ সন্তানের বাবা এসে জিজ্ঞেস করতেছে, জানো আমার বলা ঢাকা থেকে আজকে 10,000 বাড়াইছে, তোমার বলা কি করছে? হোয়াট আ ফিলিংস! শিক্ষিত বাবার কোনো জবাব নেই। অথচ আপনি চাইলেই কি করতে পারেন? বাবা মার মুখের যে একটা মুস্কি হাসি, অপমানের হাসিটাকে জান্নাতি হাসিতে পরিণত করতে পারেন। আজকে সফল হবেন, কালকে থেকে আপনার বাবাই পৃথিবীকে জান্নাত মনে করবে, কারণ সে তার সন্তানকে নিয়ে গর্ব করতে পারে। এটাই তার একটা জান্নাতি সুখ, এটাই তার মধ্যে একটা জান্নাতি সুখ। কিছুদিন আগে যখন আপনার চাকরি ছিল না, তখন সে ফিল করতো যে আল্লাহ আমার মাইরে ফেলাও, আর কত অপমান হব। অথচ যেদিন চাকরি পাবেন তারপরের দিন থেকে আপনার বাবা মনে করবেন আমার কাছে জান্নাত, কারণ পৃথিবীতে আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করতে পারি। আপনি আপনার বাবাকে কি দিচ্ছেন এটাও ম্যাটার করে না। দিন শেষে আপনার বাবার সম্মানটাও নির্ভর করে আপনার একটা পজিশনের কারণ। আপনি একটা ভালো পজিশনে গেছেন, আপনার বাবা সম্মানে সম্মানিত, ভালো পজিশন নাই অসম্মানিত। এই জন্য যত কষ্ট হোক, ডু আর ডাই। পড়াশোনার লেভেলে যদি থাকেন বলবেন আমি 6 মাস থাকবো, এই 6 মাসে হয় চাকরি হবে, না হলে আমি ব্যবসা করবো, শেষ। পড়াশোনা টোটালি স্টপ করে দিয়ে চলে যান। কিন্তু পড়াশোনা করলে করার মতো করতে হবে, না করলে নাই। কারণ যারা এই যে ঘুতুমুতু পড়াশোনা করে, এদের বয়স এখন সীমা কত? 32 বছর না? এদেরকে 52 বছর দিলে ওরা চাকরি পাবে না। বয়স সীমা বাড়ায় যদি এদেরকে 62ও দেওয়া হয় তাও এরা চাকরি পাবে না। এরা শুধু বয়সের অপেক্ষায় থাকবে, আমার তো আছে এখনো 6 মাস, আমার তো আছে এখনো 2 মাস, টেনশন কিসের? 2 মাস পরে বলবে হায় হায় এখন আন্দোলন করা উচিত, চাকরির বয়স সীমা 42 চাই, কিসের 32? আমি কি কথা বুঝতে পারছি? বাস্তব মানে বাস্তবতার সাথে রেখে কাজ করেন, পড়াশোনা করেন। ডু অর ডাই। 2025 সালে 6 মাস পড়াশোনা করব, হয় চাকরি হবে, না হয় পড়াশোনা স্টপ করে দিয়ে অন্য কাজে অন্য খাতে আমি সময়টাকে কাজে লাগাবো। কিন্তু পড়াশোনার জন্য বছর কা বছর বাবাকে কষ্ট দিব, পরিবারকে কষ্ট দিব, এরকম কাজ আমি করতে পারবো না। তাইলে দেখবেন আপনার চাকরি হয়ে গেছে। মাথার মধ্যে মোটিভ রাখবেন, আমার মেয়াদ হচ্ছে 6 মাস। মেয়াদ কয় মাস? এই 6 মাসে হয় পারবো, নাহলে বাদ, শেষ। এই যে অনেক স্টুডেন্ট আমি দেখি মিরপুরে বছর কা বছর লাইব্রেরি ইউজ করতেছে, এদের কোনো পিছু টান নাই, হুদাই খেলে লাইব্রেরিতে এসে পড়াশোনা করেন। ভাই পিছু টান ছাড়া জীবনে কেউ সফল হয় না। পিছু টান যদি আপনার থাকে, আপনি 6 মাসে আপনার বিসিএস এর সিলেবাস আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। ক্ষোভ এমন একটা জিনিস, যদি ভেতরে ক্ষোভ লালন করেন না, মাথার ব্রেইন আপনাকে হিট করবে, এই পড়তে বস, ওয়াদা করেছিস, বাবা মা অপমানিত হচ্ছে, অথচ এখানে এরা পড়তে আসে। পড়তেছি হবে একদিন, জব পাবলিক, পড়তেছি হবে একদিন মানে কি? কষ্ট করতেছি 6 মাস করব, এরপরে আর না। এই 6 মাসের লেভেল দেখবেন, ক্ষোভ নিয়ে পড়াশোনা করবেন, 1 ঘন্টার পড়াশোনা আপনার আগের 3 ঘন্টার পড়াশোনার সমান হয়ে যাবে। কারণ ক্ষোভ নিয়ে পড়াশোনা করলে ব্রেইন অতিরিক্ত সতেজ থেকে আপনার সবগুলো জিনিস ক্যাপচার করে। কিন্তু পেছনে যদি ক্ষোভ না থাকে, সাধারণ মন মানসিকতা, আমার বাপ মার আছে তো, চাকরি কি দরকার, এরকম মন মানসিকতা নিয়ে পড়াশোনা করবেন, আপনার চাকরি জীবনও হবে না। আবার অনেকে বয়স সীমা 30 যখন ক্রস করায়, বাইরের বিভিন্ন চাপ, মামাই কল দেয়, দাদু কল দেয়, অমুক কল দেয়, ভক্কর চক্কর, গার্লফ্রেন্ড কল দেয়, হ্যাঁ বুড়া বয়সে ভীমরতি চিত্ত চলে, বিপরীত পাশ থেকে কল আসে। এই চাপের কারণে পড়তে বসলে বাড়তি টেনশনে আর পেরেশানিতে
আগে সে 1 ঘন্টায় যা ক্যাপচার করতে পারতো এখন এই বুইরা বয়সে এসে 5 ঘন্টায় হতে পারে না। মানসিক পেরেশানি। তো মানসিক পেরেশানিটা আসার আগে সফল হইতে হবে আপনাকে। যদি একবার মানসিক পেরেশানি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে বুঝে যাবেন যে আপনার দ্বারা সফলতা সম্ভব না। এই মানসিক পেরেশানি থেকে মুক্তি আসে। আর এই মানসিক পেরেশানি থেকে মুক্তির জন্য মেয়াদ নেন 6 মাস। কয় মাস? 6 মাস। এই 6 মাসে ডু অর ডাই, হয় চাকরি হবে না হয় নাই। আসি, তা আমরা যেটা বললাম যে এখানে এই ধরনের প্রশ্ন করে, তো দেখেন আপনাকে আমি প্র্যাকটিক্যালি জিনিসটাকে ব্যাখ্যা করে বুঝাই দেই যাতে করে আর কখনোই এই জিনিসগুলো মুখস্থ না করা লাগে। ধরেন ভাই এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের আমি যদি বলি বাহুর মধ্যমা, তাইলে ধরেন এই বাহুটার মান 10 মিটার। কত মিটার? তাহলে মধ্যমা কত মিটারে আছে বলেন? এটাও যদি 10 মিটার হয় মধ্যমা কত মিটার? এটাও যদি 10 মিটার হয় মধ্যমা কত মিটার? তাহলে আমরা তিনটা বাহু তিনটাই ধরেন 10 মিটার করে নিচ্ছি, তাহলে মধ্যমা কত মিটারে পাচ্ছে? ধরেন আমার এই মোবাইলটারও দৈর্ঘ্য 10 মিটার। কত মিটার? 10 মিটার। এবার আমি এই মোবাইলের 10 মিটারের মধ্যমা বের করতে চাচ্ছি, তাহলে মধ্যমা কত মিটারে আছে? এই 5 মিটারে আমি আঙ্গুল দুটো রাখছি। দেখেন তো 5 মিটারে আঙ্গুল দুটো রাখার কারণে এই মোবাইলটা কি কোনো পাশে পড়তেছে? কি নিয়ন্ত্রণ করতেছে? সে ভর নিয়ন্ত্রণ করতেছে। কি নিয়ন্ত্রণ করতেছে? ভর নিয়ন্ত্রণ করতেছে। আরে ভাই পৃথিবীতে আমরা যখন দাড়িপাল্লা দেখি না, দাড়িপাল্লার টানাটা ঠিক ওই দণ্ডের কোন জায়গায় থাকে? মধ্যমায় থাকে, মধ্যবিন্দুতে থাকে, মাঝখানে থাকে। এই মাঝখানে থাকার পিছনে রিজন হচ্ছে তার দুই পাশের ভর নিয়ন্ত্রিত হবে, ভর নিয়ন্ত্রিত হবে। তা আপনার তো প্রশ্নেই বলে দিছে মধ্যমা। হ্যাঁ, কি বলে দিছে? তিনটি বাহুর মধ্যমা বলছে। তাহলে মধ্যমা দ্বারা আপনি যে কেন্দ্র পাবেন, এই কেন্দ্রকে আপনি ভর কেন্দ্র ছাড়া অন্য কোনো কিছু বলা আর সম্ভব? কারণ মধ্যমা সবসময় ভর নিয়ন্ত্রণ করে। মধ্যমা সবসময় কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন যখনই প্রশ্নে দেখবেন বাহুর মধ্যমা, বাহুর মধ্যমা, তখন ফিল করবেন ও মধ্যমা, মধ্যমা মানে মধ্যবিন্দু। আচ্ছা মধ্যবিন্দু কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। তাহলে কি কেন্দ্র? ভর কেন্দ্র। কি কেন্দ্র? ভর কেন্দ্র। তাহলে মধ্যমা মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। এর জন্য নাম কি? শেষ। এটা কি মুখস্থ করার জিনিস? এখানে কনফিউশন তৈরি হবে? বলেন হবে? হবে। প্রশ্নে শুধু দেখবেন মধ্যমা, ও মধ্যমা মধ্যবিন্দু দ্বারা ভর নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য নাম কি? ভর কেন্দ্র। এই জন্য নাম ভর কেন্দ্র। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা আর কখনো হারাবো? বলেন। ওকে স্যার, টাইম যায়, রান্নার কাজ। আচ্ছা রান্নার কাজ শুরু করবা, ঠিক আছে, আমারও কাজ শেষ। আর সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটও লাগবে না। এই সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে বাহুর মধ্যমা থাকলে কি হয় বলেন? ভর কেন্দ্র হয়। কি কেন্দ্র হয়? ভর কেন্দ্র হয়। আচ্ছা এবার আসি, আমরা একটু মনোযোগ দেই। যদি প্রশ্নে বলা হয় তিনটি বাহুর কথা না বলে যদি আমাকে বলে তিনটি কোণের সমদ্বিখণ্ডক, তিনটি কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে, তাহলে কোণের সমদ্বিখণ্ডক বলছে। কিসের সমদ্বিখণ্ডক? কোণের সমদ্বিখণ্ডক। যদি কোণের সমদ্বিখণ্ডক বলে তাহলে কি হবে দেখেন। ধরেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক মানে কি? প্রতিটা কোণকে সমান দুই ভাগে খণ্ডিত করা। তাহলে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে বলেন কোণগুলোকে যে আমি সমদ্বিখণ্ডিত করলাম, এই কোণগুলো সমান দুই ভাগে দ্বিখণ্ডিত হইল। সমান দুই ভাগে কি হইল? দ্বিখণ্ডিত হইল। কলিজার ভাই, কলিজার বোন, একটু মনোযোগ দেন। এবার দেখেন আমি যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করছি, একটু আগে আমি বললাম যে ত্রিভুজের ভেতরের কোণগুলোকে আমরা অন্তস্থ কোণ বলি না বহিস্থ কোণ বলি? অন্তস্থ কোণ বলি। কি কোণ বলি ভাই? অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে যে কেন্দ্র পাইছেন তাকে আপনি অন্তকেন্দ্র ছাড়া আর কিছু বলতে পারবেন? তাহলে মনে রাখবেন যখনই আপনাকে বলবে কোণের সমদ্বিখণ্ডক, কিসের সমদ্বিখণ্ডক? ও কোণ, কোণগুলো কি কোণ? অন্তস্থ কোণ। তাহলে অন্তকেন্দ্র। তাহলে কি কেন্দ্র? অন্তকেন্দ্র। মনে থাকবে? তাহলে আবার আমাকে বলতেছে ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে ত্রিভুজের ভেতরে তিনটা কোণকে কি কোণ বলি আমরা? অন্তস্থ কোণকে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করে যে কেন্দ্র পাবো তাকে আমি কি কেন্দ্র বলবো? অন্তকেন্দ্র বলবো। কেন? কারণ অন্তস্থ কোণকে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করছি। তাহলে যখনই আমাকে কোণের সমদ্বিখণ্ডক বলবে তখন ফিলিংসটা আমার এরকম আসবে, ও কোণ, কি কোণ? অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। যেহেতু অন্তস্থ কোণ সেহেতু অন্তকেন্দ্র, সেহেতু অন্তকেন্দ্র। ক্লিয়ার? ক্লিয়ার? মনে থাকবে? তাহলে বাহুর মধ্যমা দ্বারা ভর নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য ভর কেন্দ্র। আর কোণ বললে কোণগুলো অন্তস্থ কোণ, অন্তস্থ কোণকে সমান দ্বিখণ্ডিত করার কারণে অন্তকেন্দ্র। তাহলে লাস্ট ওয়ান বাকি আছে কি? পরিকেন্দ্র।
প্রশ্নটা হবে ঠিক এরকম, আপনাকে বলবে তিনটি বাহুর ওপর লম্ব, তিনটি বাহুর ওপর, তিনটি বাহুর ওপর লম্বত্রয়, কি ত্রয়? লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে। তাহলে বাহুর ওপর অনেক সময় লম্ব এঁকে আপনাকে কেন্দ্র তৈরি হতে পারে। এই কেন্দ্রটাকে আপনি কি বলবেন? দেখেন, ধরেন এটা একটা ত্রিভুজ ভাই, এই ত্রিভুজের এই বাহুর ওপর একটা বাহুর ওপর লম্ব যে কোনো জায়গায় আঁকা যায় কিনা বলেন? লম্ব মানে দুই পাশে সমকোণ, লম্ব মানে কি দুই পাশে সমকোণ থাকতে হবে। তো ধরেন আমি এই বাহুর ওপর লম্ব আঁকলাম, এই বাহুর ওপরে এই যে লম্ব আঁকলাম সমকোণ সমকোণ, এই বাহুর ওপরে লম্ব আঁকলাম সমকোণ সমকোণ, এই বাহুর ওপরে লম্ব আঁকলাম সমকোণ সমকোণ। তাহলে এই যে কেন্দ্র পাইলাম, এই কেন্দ্রটাকে আমি বলবো কি কেন্দ্র? পরিকেন্দ্র। কেন এর নাম পরিকেন্দ্র জানেন? পরি মানে শেষ, কেন্দ্র মানে কেন্দ্র, শেষ মেট যে কেন্দ্র তারই নাম পরিকেন্দ্র। কারণ এই কেন্দ্রের কোন নির্দিষ্ট স্থান নাই, তার জ্বলন্ত প্রমাণ দেই। ধরেন এখানে আমি আরো একটা ত্রিভুজ আঁকলাম, এবার আমি এই কেন্দ্রটা এই জায়গায় তৈরি না করে এই জায়গাও তৈরি করতে পারি। কিভাবে? এই বাহুর ওপর লম্ব এবার আমি উপরে নিলাম, কোথায় নিলাম? এই বাহুর ওপর লম্বটা এবার আমি উপরে নিলাম, উপরে নিলাম, এই বাহুর ওপর লম্ব নিলাম, তাহলে এবার কেন্দ্রটা তৈরি হলো এই জায়গায়। তখন এটাকেও আমি কি বলবো বলেন? পরিকেন্দ্র। কারণ পরি মানে শেষ, কেন্দ্র মানে কেন্দ্র, শেষ মেশ গিয়ে যেখানেই কেন্দ্র তৈরি হবে লম্ব আকার ফলে তাকে আমরা কি কেন্দ্র বলবো? পরিকেন্দ্র বলবো। তার মানে পরিকেন্দ্রের নির্দিষ্ট কোনো স্থান ফিক্স না, এর কেন্দ্রটা যে কোনো জায়গায় তৈরি হতে পারে। একে আমরা যে কোনো জায়গায় কি করতে পারি বলেন? তৈরি করতে পারি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? পারবো পারবো ওকে। তাহলে এখানে তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম, এক ভর কেন্দ্র, দুই অন্তকেন্দ্র, আর তিন কি? পরিকেন্দ্র। তাইলে আমরা এখানে তিনটা জিনিস জানতে পারলাম। নাম্বার ওয়ান, যদি প্রশ্নে মধ্যমা দেওয়া থাকে, মধ্যমা মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দু দ্বারা ভর নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য এর কেন্দ্রের নাম কি? ভর কেন্দ্র। কোণের সমদ্বিখণ্ডক বললে কোণগুলো অন্তস্থ কোণ, এই জন্য নাম কি? অন্তকেন্দ্র। আর বাহুর ওপর লম্ব যদি বলে, লম্ব দ্বারা যে কোনো জায়গায় কেন্দ্র তৈরি হওয়ার কারণে শেষ কেন্দ্র বা পরিকেন্দ্র তৈরি হয়, শেষ কেন্দ্র বা পরিকেন্দ্র তৈরি হয়। তাহলে এই দুই তিনটা কেন্দ্র থেকে যদি প্রশ্ন আসে, পারবো ইনশাল্লাহ? আর ভুল হবে না? মুখস্থ করবেন? করবেন করবেন? মুখস্থ করলে আপনার খুশি, করেন, কোনো সমস্যা নাই। সমস্ত বাধা উপেক্ষা করে জব মেডিসিন এগিয়ে যাক, এটাই কামনা। ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল ভাই। আচ্ছা, যাই হোক, কলিজার ভাই কলিজার বোন, সবাই নামাজ পড়তে যাবেন, অনেকে আজান দিছে, বা অনেকে আবার ইফতার রেডি করবেন। ইফতারে তো দাওয়াত দিবেন না আপনারা, খাটাস আমি জানি, একার খাট একার ডাস খাটাস। যেদিন দেখবো যে না আমার কলিজার ভাইয়েরা কলিজার বোনেরা ইফতারে দাওয়াত দিচ্ছে, সেদিন থেকে বলবো কলিজার ভাই কলিজার বোন, তার আগে খাটাস। কে দাওয়াত দিলে তো আইবেন না, কইছে আইবো না মিয়া, দাওয়াত দেন আগে। এই যে অফলাইনের গুলো হাতটা শুরু করছে, থাক সবার দাওয়াত গ্রহণ করে হালাইছি অলরেডি, না খাইলে তো আবার ইফতার ভেঙে রোজাই ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই আমরা একটু রেগুলার ক্লাস করব, ক্লাস মিস করবো না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এই ফাউন্ডেশনের ক্লাস মিস করা মানে আপনার ফাউন্ডেশন একেবারে ভেঙে যাওয়া। একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে আপনি দেখবেন যে অনেক কিছুই মিস করে ফেলছেন। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা কোনো ক্লাস কি করবো না, মিস করবো না, আর প্রতিটা ক্লাস করার চেষ্টা করব। আর কোনো জায়গায় কোনো ল্যাগ থাকলে, কোনো জায়গায় কোনো ত্রুটি থাকলে সেটা অবশ্যই খাতার মধ্যে নোট করে নিয়ে আসবো। আর ফাউন্ডেশনে যারা আমরা আছি সবাই আমরা একটা খাতা তৈরি করব, খাতার নাম থাকবে সমস্যা জনিত খাতা। কি জনিত? যদি কখনো আমরা কোনো জায়গায় সমস্যায় পড়ি, কোনো ম্যাথমেটিক্স প্রবলেম, মানে ম্যাথমেটিক্স করতে গিয়ে যদি আমরা প্রবলেম ফেস করি, তাহলে এই সমস্যাজনিত খাতায় আমরা কি করব? এই সমস্যাজনিত ম্যাথগুলো লিখে রাখবো। কারণ আপনার কাছে যেটা সমস্যা সেটাই পরীক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি যেটা স্কিপ করবেন পরীক্ষার হলে যা দেখবেন ওটাই আসছে। এই জন্য কখনো কোনো কিছু স্কিপ করা যাবে না। কারণ বর্তমান সময়টা অনেক সিনসিয়ার একটা সময়। এই সময়টাতে আপনার মেধার মূল্যায়ন দেওয়ার জন্য বা মেধার মূল্যায়ন নেওয়ার জন্য এক্সামিনার যারা আছেন বা যারা কোশ্চেন করতে আছেন, তারা কিন্তু আপনার সাদামাটা কোশ্চেন করবেন না, একটু ডেপথ থেকে কোশ্চেন করবেন। সো অবশ্যই আপনার বেসিকটাও কি থাকা উচিত, তাইলে ডেপথ থাকা উচিত। কথা কি বুঝতে পারছে? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, তরিকুল ইসলাম ভাই, সাভারে আমার এক বড় ভাইয়ের বিয়েতে গেছিলাম, অনেক দিন আগের ঘটনা। ওরে বাবা রে বাবা। আচ্ছা যাই হোক, ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সোহাগ সাহেব,
পরীক্ষা নেই আজকে? তো পরীক্ষা দেন না কেন? ফাঁকিবাজের ওস্তাদ এমনি করে নাকি এরা সফল হই